আহিল ভাই, আপনি একটু সরে দাঁড়াতে পারেন না? কেন? যাতে অন্য কেউ এসে তোর গা ঘেঁষে দাঁড়াতে পারে? দাঁড়ালে দাঁড়াবে, তাতে আপনার কি? আমি তো আর আপনার বিয়ে করা বউ না যে আমার পাশে কেউ দাঁড়ালে আপনার এত গায়ে লাগবে। মিস তনয়া, যদি বলি তুমি আমার বিয়ে করা বউই? কি? না, কিছু না। তুমি কেনাকাটা শেষ করে আসো, আমি ওইখানটাতে অপেক্ষা করছি। আহিল মুচকে হেসে ভিড় ঠেলে দৌড়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায়। আহিলের মা আহিলকে দায়িত্ব দিয়েছেন এই মেয়েটিকে নিজের গাড়িতে করে নিরাপদে মেলায় এনে ছেড়ে দেওয়া, এবং এই মেয়েটির যখন বাসায় ফেরার ইচ্ছে জাগবে ঠিক তখনই আবার নিরাপদে বাসায় নিয়ে আসতে হবে। আজই মেলার শেষ দিন ছিল। মেলায় নানান রকম শৌখিন জিনিস পাওয়া যায়, যা তনয়ার খুব খুব খুবই পছন্দের। বাসার অন্য কাউকে না জানিয়ে শুধুমাত্র সহিলি খালামণিকে রাজি করিয়ে তবেই তনোয়ার সুযোগ পেয়েছে এখানে এসে কেনাকাটা করার। আহিল ভাইকে একদম পছন্দ না তনয়ার, তবুও বাধ্য হয়েই তার সাথে আসতে হয়েছে। আর যাই হোক, সহিলি খালামণি তাকে একদম একা ছাড়বেন না। কেনাকাটা শেষ করে সন্ধ্যার একটু আগেই সে বাসায় ফিরে আসে আহিল ভাইয়ের সাথে। দুইটা কুচকুচে কালো সাপ আমাকে তাড়া করছে, আর আমি প্রাণপণে দৌড়চ্ছি বাঁচার জন্য। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি দৌড়াচ্ছি কিন্তু আমার পা চলছে না, অর্থাৎ একই জায়গায় আটকে আছি। দৌড়তে গিয়ে একসময় মুখ থুবড়ে পড়েও গেলাম, আর সাপ দুটো আমার নাগাল পেয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো। একটা সাপ তো আবার আমাকে খাওয়ার জন্য ইয়া বড় হা করলো। জোরে চিৎকার করতে করতে ঘুম থেকে লাফ দিয়ে উঠে সারা ঘরে দৌড়দৌড়ি শুরু করে দিলাম আমি। গায়ের জামা কাপড় সব ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। প্রচন্ড ভয়ে আমার গলা আর ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। যাক বাবা, এটা তাহলে স্বপ্ন ছিল। তবুও স্বপ্নটা এতই বাস্তব লাগছিল যে ঘুম থেকে জেগেও সেটা আমি অনুভব করছিলাম। আমার হাত পা রীতিমতো কাঁপাকাঁপি করছে, আমি স্থির হতে পারছি না। আমার চিৎকার শুনে মা, শুভ, রনি ভাইয়া, বড় ফুপি, সহিলি খালামণি, আহিল ভাইয়া সবাই একযোগে হুড়মুড় করে আমার রুমে চলে আসলো। এসেই রুমের লাইটটা জ্বালিয়ে এক একজন এক এক প্রশ্ন করতে লাগলেন। সবাই যখন নিশ্চিত হলেন আমি শুধুমাত্র একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আর কিচ্ছু নয়, শুভ আর রনি ভাইয়া তো আমাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে দিল। তারা দুজন আমার ভয়ার্থ অবস্থা দেখে একজন আরেকজনের উপর হাসতে হাসতে ঢলে পড়ছে। তাদের হাসি দেখে আমার ভীষণ রাগ লাগছিল। বড় ফুপি আমার মনের অবস্থাটা বুঝতে পেরেই হয়তো শুভ আর রনি ভাইয়াকে একটা ধমক দিয়ে থামিয়ে দিলেন। চেয়ে দেখলাম তিনি নিজেও মুখে কাপড় চেপে হাসি আটকাচ্ছেন। দুঃস্বপ্ন দেখে আমার এভাবে ভয় পাওয়াতে সবাই দেখি আমাকে নিয়ে মজা ওড়াচ্ছে। আমি আর সহ্য না করতে পেরে ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। আহির ভাইয়া এতক্ষণ প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন সবটা। আমার কান্না শুরু হতেই উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা বিড়বিড় করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেলেন। এই একটা মানুষ আমি দেখলাম জীবনে, পুরোই রোবট। তাকে এখনো পর্যন্ত দাঁত বের করে হাসতে দেখিনি আমি। যা একটু মুচকি হাসেন সেটাও একদম মেপে মেপে। তার হাসি দেখলে মনে হবে ঠোঁটটা আরেকটু প্রসারিত হলেই বুঝি দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এর চেয়ে বেশি হাসা যাবে না। তবে মুচকি হাসলে ওনার ডান গালে একটা টোল পড়ে, আর ওইটা খুবই আকর্ষণীয়। আহিল ভাই চলে যেতেই তার পিছু পিছু শুভ আর রনিও হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। তাদের যাওয়ার একটু পরেই বড় ফুফিও চলে গেলেন। তাই নাকি অনেক ঘুম পাচ্ছে। এতক্ষণ সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিলেন। সকালে আমার ক্লাস থাকায় আমি আগে আগে ঘুমিয়ে গিয়েছিলাম। আড্ডা শেষে যে যার মতো করে ঘুমাতে যাবে, আর তখনই আমার চিৎকার শুনে সবাই আমার রুমে চলে আসেন। আমার রুমে এখন আছেন সহিলে খালামণি, অর্থাৎ আহনা ভাইয়ার মাম্মা আর আমার মা। খালামণি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে আছেন, আর আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে শান্ত করছেন। স্বপ্নটা বারবার আমার চোখের সামনে ভেসে আসছে। আমি চাইলেও শান্ত থাকতে পারছি না। শরীরের লোমগুলো একটু পরপর কাটা দিয়ে উঠছে। খালামণি একসময় মাকেও পাঠিয়ে দিলেন ঘুমাতে। মা প্রথমে আমাকে এই অবস্থায় ছেড়ে যেতে চাইলেন না। খালামণি বললেন তিনি নিজে আজ রাতটা আমার সাথে ঘুমাবেন, চিন্তার কোনো কারণ নেই। মা চলে যেতেই আমি খালামণিকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সহিলি খালামণি আমার বাবার দূর সম্পর্কের বোন হয়, আর মায়ের ছোটবেলার বান্ধবী। বান্ধবীও আবার যেমন তেমন বান্ধবী না, একদম কলিজার বান্ধবী।
মা আর সহিলি খালামণি তো দুজন দুজনকে বোনই মানেন। আমার বাছারা নানা নানির আর কোনো সন্তান না থাকায় নানা বেঁচে থাকতে সহিলি খালামণিকে মেয়ে ডেকেছিলেন। তাই আমরা এখন সহিলি খালামণিকে নিজের আপন খালা হিসেবেই দেখি। আমি খেয়াল করে দেখেছি আমার অন্য সব ভাই বোনদের থেকে সহিলি খালামণি আমাকে একটু বেশিই আদর করেন। আমি খালামণির কোলে মাথা রেখে একসময় ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙল সূর্যের ঝলমলে আলো চোখের পরে। উঠে দেখি পাশে খালামণি নেই। আমার আগেই ঘুম থেকে উঠে চলে গেছেন হয়তো। টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম সকাল 7:05। তুলনামূলকভাবে আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙেছে আমার। কলেজে যাওয়ার জন্য হাতে এখনো প্রচুর সময় আছে। রাতের স্বপ্নটার কথা চিন্তা করতেই আপন মনে হেসে উঠলাম। রাতের আধারে তখন কি ভয়টাই না লাগছিল। আড়ামোড়া ভেঙে বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। শীতের সকালের এই মিষ্টি রোদটা বেশ লাগছে। রাতে ঘুমের ব্যাঘাত ঘটলেও ভোর সকালের দিকে ঘুমটা বেশ গাঢ় হয়েছিল, বিধায় শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। আমি আরুষি শেহরিন তনয়া, সবাই তনোয়া নামেই ডাকে। উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছি। 3 ভাই বোনের মধ্যে আমি মেজো। আমার বড় আপু তিন্নি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। আপুর পছন্দ করা ছেলের সাথেই আর কিছুদিন পরে আপুর বিয়ে হতে যাচ্ছে। আমার ছোট ভাই শুভ 8ম শ্রেণীর ছাত্র। আমার মা একজন গৃহিণী, আবার একজন সমাজসেবিকা, আর বাবাও একটি মাল্টিন্যাশনাল কোম্পানির একজন শেয়ার হোল্ডার। বাবা মা ভাই বোন ছাড়াও আমার ফ্যামিলিতে আরো অনেকেই আছে। আমরা সবাই যৌথ পরিবারে বাস করি। এছাড়াও তনয়া, এই তনয়া, কিরে এখানে কি করছিস? কলেজে যাবি না আজ? সাইকার ডাকে আমার ভাবনায় ছেদ পড়ে গেল। সাইকা আমার চাচাতো বোন। আমরা একই ক্লাসে একই কলেজে পড়ি। সে কলেজ ড্রেস পরে পুরো দমে তৈরি হয়ে আমাকে ডাকতে এসেছে। বেশ বিরক্ত হয়ে সাইকাকে বললাম, এত সকাল সকাল কেউ এভাবে চেঁচায়? কত সুন্দর প্রকৃতি দেখছিলাম, আর দিলি তো পরিবেশটা নষ্ট করে। প্রকৃতি দেখছিলে মানে? কলেজে কি যাবি না নাকি? আজ ফিনান্স স্যারের কত ইম্পর্টেন্ট ক্লাস জানিস তুই? কিছুতেই মিস দেওয়া যাবে না। এই থাম তো, আমি কখন বললাম যে আজ কলেজ যাব না? এখনো অনেক সময় হাতে আছে। একটু পর রেডি হয়ে নিচে নামবো। তুই যা এখন। কয়টা বাজে দেখেছিস? হাতে সময় নেই একদম, আর তুই বলছিস অনেক সময়। সাইকা ওর হাতঘড়িটা আমার চোখের সামনে এনে ধরলো। ঘড়িতে সময় 8:25। সময় দেখে আমার চক্ষু চড়ক কাজ। একটু আগেই তো দেখলাম 7:05 বাজে। এত তাড়াতাড়ি সময় যায় কিভাবে? দ্রুত রুমে এসে টেবিল ঘড়িটা দেখলাম, সেখানে এখনো 7:05 দেখাচ্ছে। খেয়াল করে দেখলাম সেকেন্ডের কাঁটা চলছে না। ও মাই গড, ঘড়ির ব্যাটারি তাহলে 7:05 ডেড হয়ে গিয়েছিল। আর এখন বাজে 8:30। ঠিক 9টায় আমার ক্লাস। আজ প্রথমেই ফিনান্স ক্লাস। ইম্পর্টেন্ট লেকচার মিস হয়ে গেলে আমার নিজেরও ক্ষতি। তাছাড়া বলা তো যায় না, স্যার যেরকম একরোখা মানুষ, ভরা ক্লাসে অপমানও করে বসতে পারেন। আমি তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে রেডি হয়ে যখন নিচে নামলাম, সাইকার ততক্ষণে সকালের নাস্তা শেষ প্রায়। সবাই খাবার টেবিলে বসে নাস্তা করছিল। বিশাল লম্বা খানদানি ডাইনিং টেবিল আমাদের। পরিবারে মানুষ বেশি হওয়ায় দাদাভাই বিশেষ অর্ডার দিয়ে এরকম সাইজের ডাইনিং টেবিল বানিয়ে নিয়েছেন। ডাইনিং রুমে গিয়ে সাইকাকে তাড়া দিলাম জলদি নাস্তা শেষ করে আসার জন্য। আমাকে দেখেই মা তাড়া দিলেন, তুই দাঁড়িয়ে আছিস কেন? দেরি না হয়ে যাচ্ছে তোদের? জলদি বস, আমি আগে থেকে নাস্তা রেডি করে রেখেছি তোর। মা আজ খাওয়ার সময় নেই, ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, জলদি যেতে হবে। রিক্সা সময় মতো না পেলে আবার আরো ঝামেলা হয়ে যাবে। আরে তুই খালি পেটে বের হবি নাকি? মা আমি ক্লাস শেষে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব, প্লিজ আজ জোর করো না, প্লিজ মা। এই সাইকা হয়েছে তোর, রেখেই চলে গেলাম কিন্তু। তনয়ের মা রাহেলা বেগম জানেন যে মেয়ে যেহেতু একবার বলে দিয়েছে খাবে না, তখন হাজার জোর করলেও সে খাবে না। তনয়ের প্রত্যেকটা মতিগতি আর কথার ভঙ্গি দেখেই তিনি বুঝতে পারেন তনয়ের কোন কথার জোর কতটুকু, আর বুঝতে পেরেই তিনি আর জোর করলেন না। কিন্তু সহিলি বেগম তা বুঝতে চাইলেন না। তিনি কিছুতেই তনয়াকে না খেয়ে কলেজে যেতে দিবেন না। তনয়া, মা তুই খেয়ে যাবি, এক আর তো দেরি হলে হবে। আমরাও তো আগে কত ক্লাস মিস করেছি, না খেয়ে যেতে হয় না মা। খালামণি, এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস, আমাকে সময় মতো পৌঁছতেই হবে। খেতে বসলে দেরি হয়ে যাবে, আর ঠিক সময় রিক্সা না পেলে তো আরো দেরি হবে।
তুই খেতে বস মা, তোদের রিকশায় যেতে হবে না। আহিল তোদের ওর গাড়িতে করে কলেজে পৌঁছে দেবে ঠিক সময় মতো। ওদের দিয়ে আসতে পারবি না আহিল বাবা? আহিল এতক্ষণ মাথা নিচু করে বসে চুপচাপ নিজের নাস্তা করছিল। মায়ের কথা শুনে এবার মাথা তুলে একবার তনয়া ও একবার সাইকার দিকে তাকিয়ে ছোট্ট করে জবাব দিল, পারবো। কেন জানি আহিল ভাইয়াকে আমার একদমই পছন্দ লাগে না। মনে মনে ভাবলাম, এমন একটা রোবটের সাথে যাওয়ার চেয়ে তো পায়ে হেঁটে যাওয়াই ভালো। সাইকার দিকে চেয়ে দেখলাম এই অফারে সে খুশিতে বেশ গদগদ করছে। সাইকা কিছু বলে ওঠার আগেই আমি বললাম, না না খালামণি, তার কোনো দরকার নেই, আমরা চলে যাব রিক্সাতে, আর কিছু খেয়েও নিব কলেজে গিয়ে, প্রমিস। এই চল চল সাইকা, এবার যেতে হবে। আমি আর সাইকা বাসা থেকে বেরিয়ে মেইন রোডে এসে দাঁড়ালাম রিক্সার জন্য। বাড়িতে দুটো গাড়ি থাকার পরেও আমাদেরকে বেশিরভাগ সময় রিক্সা করে কলেজে যাওয়া আসা করতে হয়। বাবা আর চাচু খুব সকাল সকাল উঠেই দুটো গাড়ি নিয়ে দুই দিকে ছোটে। কাজ আর কাজ, কাজ ছাড়া তাদের জীবনে যেন আর কোনো লক্ষ্যই নেই। যেদিন বাবা বা চাচুর কোনো একজনের অফিসের কাজের চাপ একটু কম থাকে, সেদিন হয়তো একটা গাড়ি ভাগে পাওয়া যায়, অন্যথায় রিক্সাই সম্বল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও রিক্সা না পেয়ে হাঁটা শুরু করলাম। কলেজ এখান থেকে বেশি দূরে না, হেঁটেও যাওয়া যায়, হাঁটতেও আমাদের সমস্যা নেই, তবে এই মুহূর্তে সময় খুবই কম। হাঁটতে হাঁটতে সাইকা বেশ তেজের সাথে বলল, খুব ভাল লাগছে এখন হাঁটতে, তাই না? খালামণি যে বললো আহিল ভাই আমাদের কলেজে পৌঁছে দিবে, তো তুই রাজি হলি না কেন? এখন তো আরামে আহিল ভাইয়ের গাড়িতে বা বাইকে করে কলেজে যেতে পারতাম। চুপ, রাজি হয়নি বেশ করেছি। ওই রোবটটাকে দেখলেই আমার বুকের পানি শুকিয়ে যায়, আর ওনার সাথেই ওনার পাশে বসে কিনা আমার কলেজে যাব। তোর এত শখ থাকলে তুই আমার সাথে আসলি কেন? ওনাকে বলতি যে তোকে নামিয়ে দিতে। আরে আরে, রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনি বললাম। আর আহিল ভাইয়ের প্রতি তোর এত রাগ কেন বলতো? মানছি যে উনি তুলনামূলকভাবে একটু গম্ভীর প্রকৃতির মানুষ, কিন্তু আহিল ভাইয়ের ব্যক্তিত্ব দেখেছিস তুই? জাস্ট ওয়াও! এত হ্যান্ডসাম আর গুড পার্সোনালিটির পুরুষ তো আমি আমার জীবনে এর আগে কখনো দেখিনি। আর যাই বলিস না কেন তনয়া, সাইকার এই আজাইরা বকবক শুনতে খুবই বিরক্ত লাগছিল। ওকে পিছনে ফেলেই আরো জোরে পা চালিয়ে হনহন করে হাঁটতে লাগলাম। সোহেলি খালামণি তার দুই ছেলে মেয়ে আহিল ও আয়রাকে নিয়ে ইউকে থাকেন। আহিল পড়াশোনা শেষ করে সে দেশেই বিজনেস স্টার্ট করে দিয়েছে, আর আয়রা, যে কিনা আহিল ভাইয়ার থেকে প্রায় 18 বছরের ছোট, সে এবার ক্লাস 5-এ পড়ে। খালামণিরা বাংলাদেশে বেড়াতে এসেছেন প্রায় 15 দিন যাবত। 10 বছর পূর্বে আয়রা যখন খালামণির পেটে, খালু তখন ব্রেন স্ট্রোক করে মারা যান। আহিল ভাইয়া তখন পড়াশোনার জন্য নতুন ইউকেতে গিয়েছিল। বাবার হঠাৎ মৃত্যুতে তিনি আর তার মাকে একা এই অবস্থায় দেশে রাখতে সাহস পাননি। আত্মীয় স্বজনদের নিষেধ না মেনে নিজের সাথেই ইউকে নিয়ে গিয়েছিল। সেই থেকেই খালামণি ইউকে থাকেন। সেখানেই আয়রার জন্ম হয়। ঢাকাতে খালামণিদের নিজেদের বাড়ি গাড়ি সবই আছে। বছরের পর বছর বাড়ি খালি পড়ে থাকলেও ওই বাড়ির বেচার কথা খালামণির চিন্তাও করতে পারেন না। খালুর স্মৃতি জড়িয়ে আছে যে সেই বাড়ির সাথে। একজন কেয়ারটেকার খালামণিদের সকল সহায় সম্পত্তি দেখাশোনা করে রাখেন। 1 বছর পর পর খালামণিরা কিছুদিনের জন্য এসে তাদের ও আমাদের বাসায় থেকে যান। গত 6 মাস আগেই মাত্র তারা এসে গেছেন একবার, আবারও আসতে হলো। কি একটা জরুরি কাজ নাকি পড়ে গেছে বাংলাদেশে তাদের। তাছাড়া তিন্নিয়াপুর বিয়েও সামনে, তাই কিছুদিন আগেই চলে এসেছেন। হাঁটতে হাঁটতে অবশেষে কলেজে চলে এসেছি। 9:05 বাজে। ক্লাসে গিয়ে দেখি স্যার এখনো ক্লাসে আসেননি। আমি আর সাইকা দুজনেই হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক বাবা, বাঁচা গেল। পরদিন সকাল থেকেই বাসায় ঘর সাজানোর তোড়জোড় পড়ে গেল। তিন্নিয়াপুর হবু শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে, বিয়ের দিন তারিখ সব ফাইনাল করতে। এর আগেও ছেলেপক্ষ ও মেয়েপক্ষ বেশ কয়েকবারই নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা করেছে। তবুও বিয়ে বলে কথা, আয়োজন করেই বিয়ের দিন তারিখ ঠিক করা ভালো। যেদিন থেকে ইউকেতে সাগর ভাইয়ার জবটা কনফার্ম হয়ে গেল, সেদিন থেকেই তারা বিয়েটা যেন দ্রুত হয়ে যায় তার
জন্য চাপ দিতে লাগলো। কারণ সাগর ভাইয়ার হাতে সময় খুব কম, বিয়ে করে একেবারে বউকে নিয়ে ইউকে চলে যেতে চায় সে। সবার সাথে হাত মিলিয়ে আমিও কাজ করছি, মোটামুটি ভূতের খাটুনি খাটছি বলা চলে। দাদুর এত বড় বাড়ির প্রতিটা ঘর দরজা নাকি ঝকঝকে তকতকে হওয়া চাই। তিন্নি আপুর অর্ডার এটা। এই বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, 2 দিনেই মেহমান বলে মা আপুকে কোনো কাজেই হাত লাগাতে দিচ্ছে না, সব কাজ আমাদেরই করতে হচ্ছে। ইস, তিন্নি আপুর তো আরামই আরাম। মনে মনে বললাম, শুধু একবার আমার বিয়েটা আসুক, তারপর আমিও আরাম করব। আমার ঘরটা পরিষ্কার করে কিছু হাবিজাবি অতিরিক্ত জিনিস স্টোর রুমে গিয়ে রেখে আসলাম। আসার সময় রান্নাঘরের পাশ দিয়ে আসছিলাম, তখনই মায়ের মুখে তনয়া নামটা শুনে আমি একটু কৌতূহলী হয়ে কান পাতলাম। রান্নাঘরে মা আর সোহেলি খালামণি মিলে রান্না করছে, পাশেই চাচি আর বড় ফুপু কাটাকাটি করছে। সোহেলি খালা মাকে উদ্দেশ্য করে বললেন, ভালোই ভালোই তিন্নির বিয়েটা হয়ে গেলেই কিন্তু আমরা আর দেরি করব না রে রাহেলা। এইদিকে আয়ার স্কুল মিট যাচ্ছে, আর আমার কাজ পাগল ছেলেটাও তো অস্থির হয়ে যাচ্ছে বাসায় ফেরার জন্য। তনয়াকে আবার বিয়ে পড়িয়ে সামাজিকভাবে উঠিয়ে নিয়ে চলে যাব সোজা ইউকে। তিন্নির জামাইয়ের চাকরিটা ইউকে হওয়াতে কিন্তু বেশ ভালোই হলো, 2 বোন একই দেশে থাকতে পারবে। সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমি ভাবছি তনয়া তো এখনো কিছুই জানে না। ও শোনার পর কি রিয়েক্ট করবে সেটা নিয়েই চিন্তা। তুই কোনো চিন্তা করিস না রাহেলা, ওইটা আমি ম্যানেজ করব। তনয়া লক্ষ্মী মেয়ের মতো সব কথা শুনবে আমার, দেখিস। মা আর খালামণির আর কোনো কথা আমার কানে ঢুকছে না আপাতত। আমার মাথায় ঘুরছে শুধু আমাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করছে মা। তাহলে এত তাড়াতাড়ি আমি কি বোঝা হয়ে গেছি নাকি, যে এখন কলেজ লাইফটাও শেষ করলাম না আর এখনই বিয়ের কথা বলছে? তিন্নি আপু তো মাস্টার্স কমপ্লিট করে তারপর বিয়ে করছে, তাহলে আমার বেলায় এত তাড়াহুড়ো কেন? কিন্তু খালামণি এটা কি বললো, আমার আবার বিয়ে মানে? আমার কি একবার বিয়ে হয়েছে নাকি? আজব তো, মাথায় কিছুই ঢুকছিল না। চিন্তা ভাবনা বাদ দিয়ে রুমের দিকে হাঁটতে লাগলাম। সবাই কাজ করছে, এক আহিল ভাইয়াই কাজ ফাঁকি দিয়ে সোফায় বসে ল্যাপটপে মুখ গুজে আছে। ওনাকে পাশ কাটিয়ে রুমে আসার সময় উনি ল্যাপটপের দিকে তাকিয়েই আমাকে ডাক দিলেন, তনু 1 গ্লাস পানি দিয়ে যা তো। আহিল, তোকে কতবার বলেছি তনয়াকে তুই তুকারি করে না বলতে, অভ্যাসটা পরিবর্তন কর। রান্নাঘর থেকেই সোহেলি খালামণি আহিল ভাইকে কড়া গলায় ডাক দিয়ে কথাটা বললেন। মায়ের ডাকে আহিল ততস্থ হয়ে উঠল, আমতা আমতা করে আমার দিকে চেয়ে বললেন, না মানে তনু, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো তো। আমি ফিক করে হেসে ফেললাম। এই গম্ভীর রোবট প্রকৃতির মানুষটা যখন কোনো কারণ অপ্রস্তুত হয়ে যায়, চেহারাটা তখন বেশ দেখার মতো হয়। আহিল ভাই আমাকে সব সময় তুই তুই করেই বলতেন, কিন্তু কি জানি এবার দেশে আসার পর খালামণি বারবার আহিল ভাইকে নিষেধ করে দিচ্ছেন যেন আমাকে তুই না বলে। আর তুমি করে বলতে গিয়েই আহিল ভাই তুই তুমির মাঝে সব উল্টোপাল্টা করে ফেলছেন। আমাকে হাসতে দেখে আহিল ভাই কড়া গলায় বললেন, কি হলো, হাসছো কেন? পানি আনতে বললাম না? ওনার মুখে আবারও তুমি শুনে আমার আরো হাসি পেতে লাগলো। মুখ চেপে হাসি আটকে কোনো রকমে বললাম, আহিল ভাইয়া প্লিজ আমাকে তুমি বলতে চাবেন না, কি অদ্ভুত শোনা এটা আপনার মুখে। আহিল ভাই মাথা তুলে আমার দিকে কড়া চোখে তাকাতেই আমার হাসি একেবারে বন্ধ হয়ে গেল। কিরকম রাক্ষসের মতো তাকায় বাপ্পা। মিনমিন করে বললাম, আচ্ছা যাচ্ছি যাচ্ছি, এভাবে তাকানোর কি আছে, যাচ্ছি তো। দুপুরের আগে পাত্রপক্ষের লোকজন চলে এলো। আহিল ভাইয়া নিজের তত্ত্বাবধায়নে মেহমানদের খাওয়ালো। তারপর সবাই ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে 2 পক্ষ বিয়ের আলাপ আলোচনা করতে লাগলো। আমরা বাসার মোটামুটি সবাই এখন ড্রয়িং রুমে উপস্থিত আছি। বাসার যে কোনো আলাপ আলোচনায় ছোট বড় সবাই উপস্থিত থাকি আমরা, এটাই আমাদের পরিবারের নিয়ম। খালামণি যে সোফায় বসে আছে তার পাশেই সোফায় গা ঘেঁষে আমি দাঁড়িয়ে সকলের কথা শুনছিলাম। বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছি আপুর চাচাতো দেবর অর্থাৎ সাগর ভাইয়ের কাজিন আমার দিকে আর চোখে দেখছে বারবার। উনি কি আসলেই আমার দিকে তাকাচ্ছে নাকি আমি ভুল দেখছি? পরীক্ষা করার জন্যই আমি সরে গিয়ে খালামণির পিছনের দিকে গিয়ে দাঁড়ালাম। এখনো উনি এদিকেই তাকাচ্ছেন।
তার মানে আমাকেই দেখছেন উনি। আমি বেশ অস্বস্তি বোধ করতে থাকি। অপ্রস্তুত হয়ে এদিক সেদিক তাকাতেই আমার বিপরীত পাশে সোফায় বসে থাকা আহিল ভাইয়ের চোখে চোখ পড়ে গেল। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। একটু পর আমার উপর থেকে চোখ সরিয়ে নিয়ে সাগর ভাইয়ের কাজিনের দিকে এক পলক দেখলেন। একটু পর আহিল ভাই সোফা থেকে উঠে এসে আমার পাশে দাঁড়ালেন। এমন ভাবে দাঁড়ালেন যেন আহিল ভাইয়ের দেহের কারণে সাগর ভাইয়ের কাজিন এখন পুরোপুরি আড়ালে পড়ে গেল আমার। আমিও এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কেন জানি না আহিল ভাইয়ের এই কাণ্ডটা হুট করে আমার খুব ভালো লেগে গেল। সংক্ষিপ্ত আলাপ আলোচনা শেষে আগামী সপ্তাহে বিয়ের ডেট ফাইনাল করা হলো। সব কথা ফাইনাল করে সন্ধ্যার দিকে যখন মেহমানরা চলে গেল, আমি আমার রুমে চলে আসলাম বিশ্রাম নিতে। অসম্ভব ধকল গিয়েছে আজ সবার উপর দিয়ে। বিয়ের 1 সপ্তাহ আগেই যদি এমন খাটুনি খাটতে হয়, বিয়ের 2 দিন আগে কি হবে সেটাই ভাবছিলাম। বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে আছি হাত পা ছড়িয়ে। হুট করেই আহিল ভাই ঢুকে গেলেন আমার রুমে। আমি তড়াক করে লাফ দিয়ে উঠে জামাকাপড় ঠিক করতে লাগলাম। মনে মনে প্রচন্ড বিরক্তও হলাম। এভাবে অনুমতি ছাড়া কেউ কারো রুমে ঢোকে নাকি? আমাকে অগোছালো ভাবে দেখে আহিল ভাইও কেমন একটু অপ্রস্তুত হয়ে গেলেন। তাড়াতাড়ি আমার উপর থেকে চোখ ফিরিয়ে নিয়ে রুমের বাহিরে চলে গেলেন। একটু পরেই বাহিরে থেকে ডাক দিলেন। তনু, শুনতে পাচ্ছি, বলুন। আমরা বাইরে যাচ্ছি ঘুরতে, যাবি তুই? কে কে? আমি একাই, তুই সাথে গেলে আমরা হব আর কি। আমি যাব না, এখন ক্লান্ত, আপনি যান। আস্তে আস্তে বললাম, আপনার মতো নিরামিষের সাথে ঘুরতে বের হব? মাথা খারাপ নাকি? কিছু বললি? না না, কিছু বলিনি, আমি ঘুমালাম, যান আপনি এখন। আহিল ভাইয়ের ছায়াটা সরে গেল দরজার সামনে থেকে। আমি গায়ে একটা কাঁথা টেনে দিয়ে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, বাহ, আহিল ভাই নামক রোবট আবার ঘুরতেও যায় নাকি? আবার কিনা আমাকে নিতেও এসেছিল। একচোট ঘুমিয়ে রাত 11টার দিকে উঠলাম। কি ব্যাপার, বাড়িটা এমন নীরব নীরব লাগছে কেন? কোথাও কোনো শব্দই শোনা যাচ্ছে না। সবাই কি ঘুমিয়ে গেল নাকি? প্রতিদিন এই সময় তো পুরো বাড়ি হই হুল্লোড়ে মেতে থাকে। ধীর পায়ে রুমের থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলাম। সারা বাড়িতে অন্ধকার, কোনো রুমে বাতি জ্বলছে না। ড্রয়িং রুমে শুধু টিমটিম করে একটা ডিম লাইট জ্বলছে। আশ্চর্য তো, এত নীরব কেন বাসা? আর লাইটই বা সব অফ কেন? আমি ড্রয়িং রুমে বড় লাইটটা জ্বালিয়ে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আম্মুকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে আম্মু এলো না, তবে আহিল ভাই তড়িঘড়ি করে বেরিয়ে এলো তার ঘর থেকে। কিরে, কখন উঠেছিস? ভয় পেয়েছিস নাকি? আমাকে ডাকলি না যে? আমি তো এতক্ষণ এখানেই ছিলাম। তুই উঠে আবার ভয় পাস কিনা তাই এইমাত্রই রুমে গেলাম। বাসার সবাই কই আহিল ভাইয়া? নেই। নেই মানে? সবাই মিলে মেলায় গেছে। তুই তো পরশুদিন গেলি মেলাতে, তাই তোকে রেখে যেতে বলছি। ওই ভিড়ের মধ্যে তোর যেতে হবে না, আর আমারও কাজ আছে, আমিও যাইনি। সবাই মেলায় গেছে মানে? কোন মেলায়? মেলা শেষ না? না, 2 দিন বাড়াইছিল শুনলাম। কি বলেন, সবাই গেল কিন্তু আমাকে নিয়ে গেল না? আমার তো অনেক পছন্দ মেলায় যাওয়া, আমাকে রেখেই চলে গেল। আমার কান্না ঠেলে চলে আসছিল। আমাকে ফাঁকি দিয়ে সবাই চলে গেল, আর আমাকে একবার বলেও গেল না। আমি হতভম্ব হয়ে চুপ করে রইলাম। তোকে নিয়ে যেতে আমি না করেছি, কি দরকার শুধু শুধু ওই ভিড়ের মধ্যে গিয়ে? তোর যাতে মন খারাপ না হয় তাই তো তোকে অন্য কোথাও ঘোরাতে নিয়ে যেতে চাইলাম। তুই তো বললি তুই যাবি না, ঘুমাবি। এবার আমি বুঝলাম কেন আহিল ভাই এমন আদিক্ষেতা দেখিয়ে তখন ঘুরতে নিয়ে যেতে চাইছিল। আমি চেঁচিয়ে উঠলাম, আপনাকে কে বলেছে আমাকে নিয়ে যেতে নিষেধ করতে? হ্যাঁ, আর আপনি আমার উপর এমন অধিকার দেখান কেন সব সময়? আমি কি চেয়েছি মেলায় না গিয়ে আপনার সাথে ঘুরতে যেতে? আমার ব্যাপারে আপনি আর নেক্সট টাইম কোনো সিদ্ধান্ত নিবেন না। আসুক আজকে খালামণি। ঘ্যান 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 করতে করতে আমি আমার রুমে চলে আসলাম। প্রচন্ড রাগ লাগছে আমার নিজের উপরে। কেন যে আমি ঘুমিয়ে গেলাম, কেন যে কোনো খবর রাখলাম না। তারা কখন চলে গেল আমায় রেখে। আর এই আহিল ভাইটা, উনিই তো আসল ক্রিমিনাল, আমাকে রেখে যেতে বলছে। কত সাহস! মেলায় ঘুরে মার্কেট থেকে কেনাকাটা করে সবাই বাসায় ফিরল রাত 1টা বাজে। সবার মুখে হাসি হাসি, কে কি কিনছে বাসায় এনে একজন অন্যজনকে দেখাচ্ছে। বাহ, সবাই কত খুশি। আমি সবার সামনে থেকে আম্মুকে ডেকে নিয়ে আসলাম। আম্মুর পিছন পিছন খালামণিও আসলো। খুব করে চিল্লাপিল্লা করলাম আম্মুর সাথে। কেন তারা আমাকে সাথে নিয়ে যায়নি,
কেন একা বাসায় রেখে গেল আমায়? সহিলি খালামণি আমাকে ধরে নিয়ে একপাশে বসিয়ে দিলেন। আরে আরে, আমার সোনা মেয়েটা তো দেখছি একদম রেগেই গেছে। আমরা তো তোকে ইচ্ছে করেই রেখে গেলাম, আহিলের সাথে ঘুরতে যাবি তাই। আর আহিল তো ছিলই তোর সাথে, তুই একা কই রে মা? মানে? আমি বুঝলাম না, তোমরা আমার সবকিছুর সাথে শুধু আহিল ভাইকেই জড়িয়ে দাও কেন? আমি তোমাদের সাথে ঘুরতে না গিয়ে আহিল ভাইয়ের সাথে কেন ঘুরতে যাব? আশ্চর্য। মা আর সহিলি খালামণি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আমার আরো বেশি বিরক্তি উঠে গেল। ধুর, কাউকে কিছু বলেও লাভ নাই। না খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পর সাইকা আসলো আমাকে ডাকতে। ও কি কি জিনিস কিনেছে আমাকে দেখাবে। সাইকাকেও ধমক দিয়ে পাঠিয়ে দিলাম। সবার উপরে বিরক্তি দেখাচ্ছি, সবাইকেই অসহ্য লাগছে এই মুহূর্তে। সবাই খারাপ, আমাকে না নিয়েই চলে গেছে। অভিমানে বালিশে মুখ গুজে পড়ে রইলাম। পরদিন সকালে ঘুম ভাঙলো আম্মুর স্পর্শে। তিনি শিয়রে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। পাশেই বসে আছেন সহেলি খালামণি। দুজনেই কিছুটা সিরিয়াস মুখ করে বসে আছেন। তাদের হাবভাব দেখে মনে হচ্ছে কিছু একটা বলতে চান। কি ব্যাপার, এত সকাল সকাল আমার রুমে যে? সব ঠিক আছে তো? আম্মু, কিছু বলবা? আম্মু কিছু বললেন না, বললেন সহিলি খালামণি। ওনার কথার সারমর্ম ছিল এই, আহিল ভাই নাকি আমার স্বামী। খুব ছোটবেলায় আহিল ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। নানা মৃত্যুসজ্জায় যাওয়ার আগে আম্মু আর আম্মুর বান্ধবীর 2 ছেলে মেয়েকে বিয়ে দিয়ে যান। এখন আমার বয়স 18 হয়ে গেছে। তিনি আপুর বিয়ের পরপরই খালামণি চাইছেন অনুষ্ঠান করে সামাজিকভাবে বিয়ে পড়িয়ে আমাকে নিয়ে যাবেন। আমাদের ছোটবেলার বিয়ের কথা বাড়ির বড়রা সবাই জানে, এমনকি আহিলও জানতো, শুধু আমিই জানতাম না। তাই এখন ওনারা আমাকে জানাতে এসেছেন। সব কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কি শুনছি আমি? আহিল মানে রোবটটা আমার স্বামী হবে? ওনাকে বিয়ে করার চেয়ে তো চিরকুমারী থাকা অনেক ভালো। আর বিয়ে কি ছেলে খেলা নাকি? ছোটবেলায় বিয়ে আবার কি? আমায় না জানিয়েই আমার বিয়ে? না, এটা তো অসম্ভব। আমি আম্মুকে সরাসরি জানিয়ে দিলাম, এই বিয়ে আমি মানি না, করব না বিয়ে আহিল ভাইকে। আম্মু আর খালামণি আবারও রাতের মতো দুজন দুজনের দিকে তাকিয়ে চোখ টিপে হাসলেন আমার কথা শুনে। আম্মু হাসতে হাসতে খালামণিকে বললেন, আরে বাচ্চা তো, তাই এমনটা বলছে। যাই বলিস না কেন সাহেলি, দুটোকে পাশাপাশি কিন্তু বেশ মানায়। আম্মু, আমি বাচ্চা? আমাকে বাচ্চা মনে হয় তোমার? ও লেলে, আমার সোনা মেয়েটাকে বাচ্চা বলি কেন রে রাহেলা? কত বড় হয়ে গেছে আমাদের ছোট্ট মেয়েটা, তাই তো এবার বিয়ে দিয়ে আমার ঘরে আনতে চাইছি। সহিলি খালামণি আমার মাথাটা টেনে দিয়ে কপালে একটা চুমু এঁকে দিলেন। তারপর 2 বান্ধবী মিলে হাসতে হাসতে নিজেদের মধ্যে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। আর এদিকে আমি ছিম মেরে বসেই আছি চুপচাপ। আম্মু আর খালামণি তো দেখি আমার মতামতের কোনো তোয়াক্কাই করছে না। যদি সবাই মিলে আমাকে জোর করে সত্যি সত্যি বিয়েটা দিয়ে দেয় আহিল রোবটের সাথে। চোখ বুজে একবার আহিল ভাইকে নিজের স্বামী হিসেবে কল্পনা করতে চেষ্টা করলাম। একটা গুরুগম্ভীর ছেলে, যিনি কথা বলবেন খুব মেপে মেপে, বেশিরভাগ সময়ই চোখের ইশারায় মুখের ভাষা প্রকাশ করে ফেলবেন, হাসবেন পরিমিত, বেশি হাসলে আবার দাঁত পড়ে যাবার ভয় আছে কিনা তাই। কাজের খাতিরে এই লোকটি সারা দিন বাহিরে বাহিরে থাকবেন। যেটুকু সময় বাসায় থাকবেন ল্যাপটপে মুখ গুজে পড়ে থাকবেন। কেউ ভালো কথা বলতে নিলেও তিনি ভ্রু কুঁচকে বক্তার দিকে চেয়ে থাকবে। কখনো কখনো তো আবার তাকাবার প্রয়োজনও মনে করবেন না। মানুষটিকে 5টা কথা বললে একটি কথার জবাব দিবেন। যদি পারেন তো জবাবটা হুম বা না এর মাধ্যমে দিয়ে বেঁচে যেতে চাইবেন। কথায় কথায় অর্ডার দিবেন, এই তনু এটা কর, ওইটা কর, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া নিষেধ, বৃষ্টিতে ভেজা যাবে না, জ্বর আসবে, শীতকালে আইসক্রিম খাওয়া যাবে না, সর্দি লাগবে। গভীর রাতে ঘুম নষ্ট করে জ্যোৎস্না দেখলে কি পেট ভরে নাকি? মেলায় যাওয়া আবার কারো শখ হয় নাকি? ধুর, ওই ভিড়ের মধ্যে যেতে হবে না। মেলায় কি মানুষ যায়? রাস্তার পাশের ফুচকা? না না, অস্বাস্থ্যকর জিনিস এগুলো। গাড়ি থাকতে রিক্সায় চলবি কেন রে? রিক্সায় চড়ার মাঝে আবার আলাদা আনন্দ? কই রে, আনন্দ তো দেখি না। রিক্সা দিয়ে যেখানে যাবি গাড়ি দিয়ে তো সেখানেই যাবি। আবার দিন শেষে এই রসকসীন আনরোমান্টিক বইরা ব্যাটাটা আমার পাশেই ঘুমাবে। না না না, এটা মেনে নেওয়া যায় না। তাড়াতাড়ি চোখ খুলে কল্পনার রাজ্য থেকে ফিরে আসলাম। যে করেই হোক আহিল ভাইয়ের সাথে বিয়েটা আমাকে আটকাতেই হবে।
উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করতে চলে আসলাম। আমার আগেই সবাই চলে এসেছে নাস্তা করতে। আহিল ভাইয়া মাথা নিচু করে খাচ্ছিল। আমাকে আসতে দেখে একবার চোখ তুলে তাকিয়ে আবারও নিজের খাওয়ায় মনোযোগ দিলেন তিনি। ভাবসাব দেখে এমন ভদ্র ছেলে মনে হয় যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না। এদিকে আমাকে বিয়ে করার প্ল্যান করে বসে আছে। রোবট হয়ে তনয়াকে বিয়ের শখ আমি মেটাবো মিস্টার আহিল, শুধু অপেক্ষা করেন। খাবার টেবিলে সাইকা আমাকে বেশ কয়েকবার চোখের ইশারায় কিছু বোঝাতে চাইল, কিন্তু আমি একবারও বুঝলাম না ও কি বোঝাতে চাইছে। তবে এটা বুঝলাম যে কোনো একটা ব্যাপার নিয়ে ও খুব এক্সাইটেড। খাওয়া শেষ হতেই সাইকা আমাকে টেনে নিয়ে গেল ওর রুমে। তারপর খুশিতে পাঁচকুলা করে জড়িয়ে ধরে টকবক করে বলল, তনয়া রে, কংগ্রাচুলেশন। আহিল ভাইয়ের মতো ওয়াও লেভেলের হ্যান্ডসাম একটা ছেলে তোর হাজবেন্ড। আমি জাস্ট ভাবতেই পারছি না। উফ, তোর কি ভাগ্য রে। কিন্তু তোর প্রতি আমার খুব রাগ কিন্তু তনয়া। তুই আমার ভালো বন্ধু হয়েও আগে কেন বলিসনি তুই আর আহিল ভাইয়া যে হাজবেন্ড ওয়াইফ? এত বড় একটা খবর তুই আমার কাছে লুকাতে পারলি? কথা বলতে বলতে সাইকা কপট অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। আর এবার আমি বুঝলাম খাবার টেবিলে বসে সাইকার এত উত্তেজনার কারণ। তার মানে খালামণি আর আম্মু অলরেডি বাসার সবাইকে এটা বলে দিয়েছে আমি যে বললাম আমি রাজি নাই বিয়েতে, সেটা কিছু না। আমি সাইকাকে জোর করেই আমার থেকে একটু দূরে সরিয়ে দিয়ে বললাম, দেখ, আমি আহিল ভাইয়ের প্রতি মোটেও ইন্টারেস্টেড নই। আর তোরও এত খুশি হওয়ার কারণ নেই, কারণ আমি আহিল ভাইয়াকে বিয়ে করছি না। ইস, বিয়ে করছি না মানে কি রে? করেই তো বসে আছিস। আর এত ন্যাকামি করবি না তো। মুখে মুখে তো ঠিকই বলিস আহিল ভাইয়াকে তোর সহ্য হয় না, আবার এদিকে তো ঠিকই ডুবে ডুবে জল খাস। সাইকার আমি দুই বোন সমবয়সী হওয়ায় দুজন দুজনের খুব ভালো বন্ধুও। সব কথা শেয়ার করি একে অপরকে, অনেক মজাও করি। কখনো কোনো ব্যাপার সিরিয়াসলি নিইনি, কিন্তু আহিল ভাইয়ের সাথে আমাকে জড়িয়ে কথা বলায় এখন খুব সিরিয়াসলি রাগ উঠে গেল আমার। শ্যাট আপ সাইকা, মুখ সামলে কথা বল। আহিল ভাই শুধুই আমার কাজিন, এর বেশি কিচ্ছু না। আমি কখনো ওনাকে অন্য নজরে দেখিনি, আর বিয়ের ব্যাপারটাও আজকেই জানতে পারলাম। ছোটবেলায় ভালো মন্দ কিছুই বুঝি নাই যখন, তখন যদি আমাকে বিয়ে দিয়েও থাকে, মানি না এখন আমি ওই বিয়ে। ভালো হয় এই ব্যাপার নিয়ে আমাকে আর ঘাটাস না। আমার হঠাৎ রেগে যাওয়ায় সাইকা ফাটা বেলুনের মতো একদম চুপসে গেল। আমি আর কিছু না বলেই ওর রুম থেকে মেজাজ দেখিয়ে বেরিয়ে আসলাম। আজকাল আমার সাথে সবকিছু এমন উল্টোপাল্টা হচ্ছে কেন বুঝলাম না। যা কিছু হচ্ছে সবই খারাপ হচ্ছে। আমিও অল্পেতেই রেগে যাচ্ছি। ভাবলাম ছাদে গিয়ে ঠান্ডা হাওয়া খেয়ে মনটা একটু ফ্রেশ করে আসি। সিঁড়িতে পা রাখতেই ভাবি ভাবি ডাক শুনে আমি থমকে দাঁড়ালাম। পিছনে তাকাতেই দেখলাম ভাবি ভাবি করে ডাকতে ডাকতে আয়রা আমার দিকে ছুটে আসছে। আয়রাকে আমি ভীষণ পছন্দ করি, দেখতেও একদম পুতুলের মতো মিষ্টি একটা মেয়ে। কিন্তু ও ভাবি ডাকছে কেন? আয়রা তো আমাকে সবসময় আবি বলে ডাকে। আয়রা কাছে আসতেই আমি ওর গাল টেনে দিয়ে বললাম, কি ব্যাপার আয়রা, আপ্পিকে ডাকছো কেন? ছাদে যাবে আমার সাথে? ভাবি, তোমাকে আমার ভাইয়া ডাকে। আয়রা, ভাবি কেন ডাকছো আমায়? আমি তো তোমায় তনয়া আপ্পি। আমি জানি তুমি এখন আর তনয় আপি না, তুমি আমার ভাইয়ের বউ। ভাইয়া বলেছে এখন থেকে তোমাকে ভাবি বলে ডাকতে। কথাটা বলেই ছোট্ট আয়রা মুখ খুশিতে ঝলমল করে ওঠে। সে আমার হাতটি তার ছোট্ট দুহাতের মধ্যে নিয়ে ঝাঁকাতে থাকে, আর ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, তুমি তো খুবই ভালো আপ্পি, আমার ভাইয়াও খুবই ভালো। তুমি ভাইয়ার বউ হলে আমি খুব খুশি। তুমিও আমার সাথে আমাদের বাসা যাবে তো ভাবি? আমরা দুজন একসাথে থাকতে পারবো, অনেক মজা হবে, তাই না ভাবি? আয়রার মুখে ভাবি ডাকটা শুনতে আমার অস্বস্তি লাগলেও আয়রাকে আমি কিছুই বলতে পারলাম না। এই ছোট্ট মিষ্টি মেয়েটিকে কিছু বলাও যায় না। আমার সমস্ত রাগ গিয়ে পড়লো আহিল ভাইয়ের উপর। ওনার সাহস হয় কি করে আমাকে ভাবি ডাকতে বলার আয়রাকে? আয়রাকে ড্রয়িং রুমে রেখে আমি হনহন করে আহিল ভাইয়ের রুমের দিকে গেলাম। আম্মু বা খালামণিকে কিছু বলে কাজ হবে না জানি, যা বলার আহিল ভাইকেই বলতে হবে, তবেই যদি উনি বিয়েটা ভাঙেন। রুমে কোথাও দেখতে পেলাম না আহিল ভাইকে। গেল কই? ব্যালকনিতেও চেক করে দেখতে না পেয়ে চলে আসতে যাব, তখনই বাথরুম থেকে আহিল ভাই ডেকে বলল, তনু, এদিকে আয় তো। এদিকে কোন দিকে? বাথরুমে? আয়। আমি বাথরুমে যাব? তবে আর বলছি কি?
না না, আপনি কি বলবেন বলেন, আমি এখান থেকেই শুনছি। আর আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি বেরিয়ে আসেন তাড়াতাড়ি। কিছুক্ষণ অপেক্ষা করেও বাথরুমের কোনো সারা শব্দ পেলাম না। কি ব্যাপার, রোবটটা আবার বাথরুমে ঘুমিয়ে পড়লো নাকি? আমি কান পাতার জন্য বাথরুমের দরজার কাছে গিয়ে গাটা দরজার সাথে যেই না এলিয়ে দিলাম, অমনি ধাম করে বাথরুমের ফ্লোরে গিয়ে পড়লাম। আসলে বাথরুমের দরজার ছিটকিনি লাগানো ছিল না, আর আমি সেটা খেয়াল না করেই শরীরের সমস্ত ভার দরজার উপর রেখে কান পাততে গেছিলাম। ফলশ্রুতিতে এখন ভেজা ফ্লোরে জামা কাপড় লেপ্টে পড়ে আছি। অট্ট হাসি কানে আসতেই আমি নিচে পড়ে থেকেই মাথাটা তুলে উপরের দিকে তাকালাম। আহিল ভাই দাঁত বের করে হাসছেন আমার দিকে চেয়ে। হাসির দমকে ওনার মুখ আর কান ইতিমধ্যে লাল হয়ে গেছে। আহিল ভাইয়ের হাসি দেখে প্রথমে তো আমি অবাক হলাম, আহিল ভাই হাসতেও জানে? কিন্তু সাথে সাথে নিজের পরিস্থিতিটা মনে হতেই লজ্জা পেয়ে গেলাম। আমি পড়ে গেছি আর এটা দেখে তিনি হাসছেন। একদিকে লজ্জাও লাগলো, আবার অন্যদিকে আমার মেজাজটাও বিগড়ে গেল। এখানে হাসার কি হলো? আশ্চর্য তো। মুখটা কালো করে যেই না উঠতে যাব, অমনি আবারও কাপড় কাচার সাবানের ফেনায় হাতটা পিছলে গিয়ে 4 হাত পা চারদিকে ছড়িয়ে শরীরটা আরো বেশি প্রসারিত করে পড়ে গেলাম। আহিল ভাইয়ের সামনে দুইবার এভাবে বিচ্ছিরি ভাবে পড়ে গিয়ে লজ্জায় এবার আমার কান্নায় চলে আসলো। মাথাটা এবার টান কাত করে ফ্লোরের সাথে মিলিয়ে দিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। এদিকে আহিল এতক্ষণে নিজেকে সামলে নিয়েছে। সচরাচর সে এত হাসে না, কিন্তু আজ কেন জানি নিজের অজান্তেই হাসি চলে আসলো। তবে এভাবে হাসাটা যে তার মোটেও উচিত হয়নি তা সে বেশ বুঝতে পারল। নিজেই ধরে তনুকে ওঠালো সে, তারপর আমতা আমতা করে বলল, তনু, আই এম সরি, আসলে আমি হাসতে চাইনি, কিন্তু এটুকু বলেই আহিল আবারও হা হা করে হেসে উঠল। আর হাসি আটকাতেই সে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে নেয় সাথে সাথে। আমি কড়া চোখে আহিল ভাইয়ের দিকে তাকিয়ে থেকে মুখ কালো করে বাথরুম থেকে তড়িৎ গতিতে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেলাম। আস্তে আস্তে পিছনে আহিল ভাইয়ের গলা শুনতে পেলাম, তনু, যে জন্য তোকে ডেকেছিলাম, শার্টের এই দাগটা উঠাতে পারছি না, তুই একটু চেষ্টা করে দেখ না। আর হাসবো না, আই প্লিজ। আহিল ভাইয়ের রুম থেকে আমার রুমে যেতে হলে মাঝখানে ড্রয়িং রুমটা পড়ে। ড্রয়িং রুমে বসে আম্মা, খালামণি, চাচি, ফুপু, সাইকারা খোশ গল্পে মেতেছিল। এই সুযোগে আমি তাড়াতাড়ি করে তাদের চোখ ফাঁকি দিয়ে ভেজা কাপড়ে আমার রুমের দিকে যেতে লাগলাম, কিন্তু শেষ রক্ষে হলো না। ছোট চাচি দেখে ফেললেন। কি রে তনয়া, তোর জামা কাপড় আমার ভেজা কেন? কি হইছে? কোথায় ভিজেছিস সেভাবে? কোথায় ছিলি তুই? চাচির উত্তেজিত প্রশ্ন শুনে ওনার দৃষ্টি অনুসরণ করে ড্রয়িং রুমের প্রত্যেকটা প্রাণী এখন কৌতূহলী দৃষ্টিতে আমার উত্তরের অপেক্ষায় আমার দিকে তাকিয়ে আছে। আমি আমতা আমতা করে কিছু বলতে যাব, তার আগেই আয়রা হুট করে কোথা থেকে ছুটে এসে বলল, ভাবি তো ভাইয়ের রুম থেকে এসেছে। আয়রার কথা শুনে বড়রা সবাই একটু থতমত খেয়ে গেল। আমার দিক থেকে সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে আবারও নিজেদের মধ্যে গল্প শুরু করার চেষ্টা করে দিল। তাদের চোখে মুখে একদিকে চাপা হাসি ফুটে উঠছে, অন্যদিকে একটু একটু লজ্জা। সাইকা তো আমার দিকে আর চোখে চেয়ে একটা চোখ টিপ দিয়েও দিল। এদিকে লজ্জায় আমার মিশে যেতে ইচ্ছে করছে। না জানি সবাই কি ভাবছে, বিশেষ করে আম্মু আর খালামণি তো এবার আমায় আরো পেয়ে বসবে। এদিকে সাইকাও ভাবছে আমি বুঝি আহিল ভাইকে। দুপুরে খাওয়ার পর সবাই যখন যার যার রুমে ভাত ঘুম দিতে গেল, সেই সময় আমি চুপি চুপি আহিল ভাইয়ের রুমে এসে দরজাটা আটকে দিলাম। আমাকে দরজা আটকাতে দেখে আহিল ভাই ল্যাপটপ থেকে মাথা তুলে আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। আমি কোনো রকম ভূমিকা ছাড়াই বলতে শুরু করলাম, আপনার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল, জানতেন এটা আপনি? আহিল ভাইয়ের চোখ সরু সরু হয়ে এলো। একটু নড়ে চড়ে বসলেন উনি। কি বলতে আসছিস সেটা বল। নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, আপনি বা আপনারা যা বলবেন তাই? আমার মতামতের কোনো মূল্য নেই? আমি কি চাই সেটার কিচ্ছু না? কি চাও তুমি? আমি আপনাকে বিয়ে করতে চাই না। কেন বলেনি আপনাকে খালামণি? আমি তো তাদের আগেই বলে দিয়েছি এই কথা। বিয়ে করতে চাস না আমায়? কখনো না। কিন্তু কেন? সেটার উত্তর আমি আপনাকে দিতে বাধ্য না। তবুও বলতে চাই, আমি কোনো রোবটকে বিয়ে করতে পারবো না। আমার শেষ কথাটা শুনে যার পরনায় বিস্মিত হয়ে আহিল ভাই বললেন, রোবট? আমি রোবট? আচ্ছা, রোবট কেন মনে হচ্ছে আমাকে, শুনি তো। আহিল ভাই শেষ প্রশ্নটা করতে গিয়ে সকৌতুক ফুটে উঠেছে ওনার চোখে। দেখেই বোঝা যাচ্ছে আমার সিরিয়াস কথাগুলোকে উনি মজার ছলেই নিচ্ছেন। কি আশ্চর্য, আমার কথা কেউই সিরিয়াসলি নিচ্ছে না কেন?
বুঝলাম এখানেও কিছু বলে লাভ নেই। মনে মনে জেদ নিয়ে অসহায়ের মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি। আমাকে চুপ থাকতে দেখে আহিল ভাই আমার উপর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আবার ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করলেন। তারপর শান্ত গলায় বললেন, তুই যে বিয়ে করবি না বলছিস, সেটা মা আমাকে বলেছে। আর এটাও বলেছে তোর এই পাগলামি ঠিক হয়ে যাবে। একবার বিয়েটা হতে দে। তিন্নির বিয়ের কিছুদিন পর পরেই আমার সাথে তোর বিয়ে, বুঝছিস? যা এবার গিয়ে ঘুমা, আমাকে কাজ করতে দে। আর হ্যাঁ, কাল জিজ্ঞেস করছিলা না কেন এত অধিকার খাটাই তোমার উপর? এই জন্যই খাটাই। এবার পুরোপুরি মনোযোগ দিয়ে আহিল ভাই ল্যাপটপের কিবোর্ডে চাপতে লাগলেন। আমি যে এখনো এখানেই দাঁড়িয়ে ওনার দিকে চোখ কটমট করে চেয়ে আছি, সেটা উনি ঘুণাক্ষরেও টের পেলেন বলে মনে হলো না। পরের 2 দিন অনবরত সবাইকে আমি নানান ভাবে বোঝাতে লাগলাম আমি এই বিয়েতে রাজি না, কিন্তু কেউই আমার কথায় পাত্তা দিচ্ছিল না। সবার প্রতি প্রচুর অভিমান জমতে জমতে শেষমেশ অনেক চিন্তা ভাবনা করে পরিকল্পনা মাফিক একটা একটা কাণ্ড ঘটিয়ে বসলাম। আর তাতে সফলতাও পেলাম। ক্যান্সেল হয়ে গেল আহিল রোবটের সাথে আমার বিয়ে। আজ আমার মনটা বেশ ফুরফুরে লাগছে। যেদিকে তাকাই, যা দেখি সবই ভালো লাগে। বিশেষ করে আহিল ভাইকে চোখের সামনে দেখতে হচ্ছে না। আহ, শান্তি! অবশেষে আমি পেরেছি। অনেক চেষ্টা করেও যখন কাউকে মানাতে পারছিলাম না, কেউ আমার কথার পাত্তাই দিচ্ছিল না, তখন অনেক ভেবে ভেবে গতকাল একটা প্ল্যান তৈরি করি। যদিও একটু হেরফের হয়ে গিয়েছিল, আর একটু হলে সত্যি সত্যি জীবনটা চলে যাচ্ছিল। ঘটনাটা ভাবলেই এখনো কেমন জানি শরীরটা শিউরে ওঠে। আমার প্ল্যান ছিল, আমার কথার সিরিয়াসনেস সবাইকে বোঝানোর জন্যই আমি সুইসাইডের অভিনয় করব। আর তা দেখে সবাই তখন আমাকে গুরুত্ব দিবে, আমার কথা মেনে নিবে। মেয়ের জীবনের চেয়ে নিশ্চয়ই বিয়েটা বড় না আমার আব্বু আম্মুর কাছে। পরিকল্পনা মাফিক সন্ধ্যার পরপরই সবাই যখন ড্রয়িং রুমে আড্ডা দেওয়ার জন্য জড়ো হলো, আমি তখন চুপি চুপি সেখান থেকে সটকে পড়লাম, সাথে আয়রাকে নিয়ে। আয়রাকে আমার রুমে এনে চকোলেট দিলাম। কিছুক্ষণ ওর সাথে বউ পুতুল খেললাম। আয়রাকে কিছুক্ষণ বেশ আদর করে তারপর বললাম, আয়রা, তুমি এখন যাও, আপু একটা কাজ করব, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাবি? শোনো, এখন থেকে ঠিক 2-3 মিনিট পর তুমি আমার আম্মুকে গিয়ে বলবে তনয় আপ্পি তোমাকে ডাকে। ঠিক আছে পাখি সোনা? আয়রা মুখ বাঁকিয়ে বলল, না না, ঠিক নাই। তুমি তো আপ্পি না, তুমি তো ভাবি। আমি মনে মনে হাসলাম। ভাবি ডাকতে হলে ডেকে নাও আজই। আমার প্ল্যান সাকসেসফুল হয়ে গেলেই আর এই সুযোগ পাবে না। মুখে বললাম, ওরে আমার ছোট্ট ননদটা রে। আচ্ছা ঠিক আছে ভাবি, একটু পর কিন্তু তোমার রাহিলা আন্টিকে গিয়ে বলবা আমি ডেকেছি, ওকে? ওকে ভাবি। আয়রা চলে যেতেই আমি দরজাটা আধ খোলা রেখে তাড়াতাড়ি কাজে লেগে গেলাম। ওয়ার্ড্রপ থেকে আমার লম্বা জর্জেট ওড়নাটা বের করে হাতে নিয়ে নিলাম। আগে থেকে রেখে দেওয়া বারান্দা থেকে লম্বা টুলটা নিয়ে খাটের উপর রেখে সেটাতে দাঁড়িয়ে গেলাম। আনাড়ি হাতে যতটা পারলাম দ্রুত ফ্যানের সাথে ওড়নাটা পেঁচিয়ে একটা ফাঁস তৈরি করলাম। তারপর দরজার দিকে কান পেতে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। যখনই বুঝতে পারবো আম্মু এদিকটায় আসছে, তখনই আমি ফাঁসটা গলায় পড়তে যাব। আর ঠিক এই সময়ে আম্মু আমাকে এই অবস্থায় দেখে নিবেন। তারপর তো কেল্লা ফতে। ঠিক এরকমটাই ছিল আমার পরিকল্পনা। সবকিছু ঠিকঠাক হচ্ছিল প্ল্যান মাফিক, কিন্তু শেষটাই এসে ভয়ঙ্কর রকম একটা গন্ডগোল পাকিয়ে ফেললাম। দরজার বাহিরে যেই না কারো পায়ের আওয়াজ পেলাম, অগ্নি তড়িঘড়ি করে ফাঁসটা নিজের গলায় পরে নিলাম। এদিকে অতিরিক্ত উত্তেজনার কারণে আমার পা কাঁপতে কাঁপতে টুলটা একসময় কাত হয়ে পড়ে গেল, আর আমি সত্যি সত্যি ঝুলে পড়লাম। হাতে ল্যাপটপ নিয়ে সেদিকে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখতে দেখতে আহিল ভাই ধীর পায়ে আমার রুমে প্রবেশ করেন। তনু, দেখতো এই আংটিটা কেমন? বিয়ের রাতে তোকে গিফট করতে চাচ্ছিলাম। সাড়া না পেয়ে এবার আহিল ভাই ল্যাপটপ থেকে চোখ তুলে বিছানার দিকে তাকায়। সাথে সাথে ওনার হাত থেকে ল্যাপটপটা নিচে পড়ে যায়। কাল রাতেই আপু সবার সামনে ঘোষণা করে দিলেন যে আহিলের সাথে তনয়ের বিয়ে ক্যান্সেল। আমার মেয়ে যেহেতু চায় না এই বিয়েটা করতে, তাই আমরা ওকে জোর করতে পারি না। ছোটবেলায় একবার ওর বিয়ে হয়েছিল, কিন্তু সেটা মুখে মুখেই, কাগজে কলমে কোনো দলিল নাই। তাই প্রয়োজনে আহিল মৌখিকভাবেই তনয়কে তালাক দিয়ে দিবে, তাহলে ঝামেলা মিটে যাবে। তবে এই তালাকের ব্যাপারটা আমরা তিন্নির বিয়ের পরে দেখব। আপাতত কোনো ঝামেলা করতে চাই না। আমার মেয়েকে বিয়ের ব্যাপারে আর কেউ যেন ফোর্স না করে, এটাই আমার শেষ কথা।
আপু যখন কথাগুলো বলছিলেন পরিবারের সকলেই তখন আমার রুমে আমাকে ঘিরে উপস্থিত ছিলেন। সবার মধ্যেই পিনপতন নীরবতা। কেউ আর আপুর কথার উপরে কথা বললেন না, এমনকি দাদুও না। আপুর কথা শেষ হতে খেয়াল করলাম ঘরের এক কোণে বিষণ্ণ ভানে দাঁড়িয়ে থাকা আহিল ভাই আস্তে করে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। এদিকে আমার মনে তখন লাড্ডু ফুটছিল। যাক, কাজ তাহলে হয়েছে। আমি যে দেখেছি সে কথা আয়রা আম্মুকে গিয়ে বলেছিল ঠিকই, কিন্তু আম্মু গল্পে বেশ জমে থাকায় আয়রার কথায় তত একটা গুরুত্ব দেয়নি। এদিকে আহিল ভাইয়ের পায়ের আওয়াজেই আমি ফাঁস পড়ে নিয়েছিলাম। ভাগ্যিস আহিল ভাই ঠিক সময় এসেছিলেন, না হয়েছে আমার কি হতো। আমার রুমে না এসে তো উনি অন্য রুমের দিকে চলে যেতেও পারতেন। হয়তো আমার হায়াত ছিল বলেই এই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। তবে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এরপর আর কখনো এমন রিস্কি প্ল্যান করব না। কালকের ঘটনার পর থেকে সবাই আমাকে এখন বেশ তুলো তুলো করে পালছে, চোখে চোখ রাখছেন। বহাল তবিয়েতে আছি এখন আমি। আসলে পরিকল্পনাটা ফেক ভাবে করতে চাইলেও কপালের ফেরে সেটা আসল হয়ে গিয়েছিল। তাই কারো মনেই আর সন্দেহ রইল না যে আমি সত্যি সত্যি আহিল ভাইকে চাই না। তবে সবাইকে এভাবে বোকা বানাতে চাইনি আমি মোটেও। তারা যদি আগেই আমার কথা মেনে নিত, আমি মোটেও এরকম জঘন্য একটা পরিকল্পনা করতাম না। কাল এক একজনের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছিলাম সবাই কতটা আমায় ভালোবাসে। আম্মু তো খুব কান্নাকাটি করলেন অনেক রাত পর্যন্ত আমার কাছে বসে। আপু জোর করে অবশেষে ঘুমাতে নিয়ে গেলেন আম্মুকে। আম্মুর শরীর এখনো সুস্থ হয়নি পুরোপুরি। পুরো উন্মাদ হয়ে গিয়েছিলেন উনি আমার এই কাণ্ডে। এক মিনিটও আমার চোখের আড়াল হতে দিতে চাইছে না এখন। কাল সারা রাত সহিলি খালামণি আমার সাথে ছিলেন। বিয়েটা ভেঙে যাওয়ায় ওনার মনটা বেশ খারাপ থাকলেও আমাকে একটু অবহেলা বা খারাপ ব্যবহার করেননি আমার সাথে। উল্টে মাথায় হাত বোলাতে বোলাতে বুঝিয়েছেন, তোর আহিলকে পছন্দ না সেটা তো তুই অনেকবার আমাদের বলেছিস রে মা। আমরাই তোর কথার গুরুত্ব দেইনি। সবাই ভেবেছিলাম হয়তো তুই মনে মনে আহিলকে পছন্দ করিস, কিন্তু লজ্জা পেয়ে মুখে বিয়ের জন্য নানা করছিস। আমরা না হয় তোকে বুঝতে ভুলই করেছিলাম, তাই বলে এমন একটা সিদ্ধান্ত নিবি তুই? আমাদের সবাইকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করলি? আমরা কি তোর কেউ না? এত অল্পতেই মরে যেতে হয় না রে মা। আর কখনো এমন কাজ করবি না, সাবধান। তুই যা চাস তাই হবে। কালকের এই দুর্ঘটনার পর আজ খুব সকাল সকালে উঠেই আহিল ভাইয়া চলে গেছেন ওনার বাসায়। ওনার নাকি ইম্পর্টেন্ট কাজ আছে, তাই ঠান্ডা মাথায় নিরিবিলি করতে চান, যা এই বাসায় সম্ভব না। কিন্তু সামনে তিন্নিয়াপুর বিয়ে, এই মুহূর্তে আহিল ভাইয়াকে এই বাসা ছেড়ে যেতে দিতে চাইলেন না কেউই। আহিল ভাইয়া সবাইকে কথা দিলেন বিয়ের ঠিক 2 দিন আগেই তিনি আবার চলে আসবেন। তারপর বিয়ের সকল ফাংশন শেষ করে তবেই তিনি যাবেন। মাঝখানের এই কয়েকটা দিন নিজের মতো করে একা উনি ওনার বাসায় গিয়ে কাজ করতে চান। ওনার মা আর বোন তো এই বাড়িতেই আছে, সমস্যা নেই। সবাইকে বোঝানোর পরেও যখন কেউ আহিল ভাইয়াকে যেতে দিতে রাজি হচ্ছিল না, তখন আপুই সবাইকে ম্যানেজ করে আহিল ভাইকে যেতে দিলেন। আমার আপুর কোম্পানিতে এতদিন একজন ঘুমন্ত অংশীদার হিসেবেই ছিলেন আহিল ভাইয়া। ওনার বাবার শেয়ারগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন উনি। এই দেশে না থাকার কারণে কোম্পানির কোনো কাজ উনি করতেন না, শুধু মূলধন থেকে মাসে মাসে লভ্যাংশ নিতেন। কিন্তু আজকাল এই কোম্পানিতে কাজের চাপ অতিরিক্ত বেড়ে যাওয়ায় আবার এদিকে আহিল ভাইয়ার মতো একজন ব্রিলিয়ান্ট ব্যবসায়ী নিজের বিজনেস ফেলে শুধু শুধু অবসর বসে আছে এই দেশে, এটা দেখে আপুই আহিল ভাইয়াকে অফার করেছিলেন যতদিন দেশে আছে কোম্পানি পরিচালনায় অংশ নিতে। সেটারই ধারাবাহিকতা দেশে আসার কিছুদিন পর থেকেই আহিল ভাইয়া সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। উনি অফিসে যাচ্ছেন খুব কম, ঘরে বসে কোম্পানির অনলাইন কার্যক্রমের সমস্তটা দেখছেন। আপু নিজেও অনেক কাজের চাপে আছেন। নিজের মেয়ের বিয়ে উপলক্ষে যে 1 সপ্তাহ আগে ছুটি নেবেন সেই জো নেই তার। আহিল ভাইয়ের উপর কাজের চাপটা বুঝতে পেরেই তিনি আহিল ভাইকে নিজের মতো করে ওনার বাসায় গিয়ে কাজ করার অনুমতি দেন। বিকেলে ফুরফুরে মন নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত শহরটাকে দেখছিলাম। রাস্তা দিয়ে 1-2টা গাড়ি শা শা করে চলে যাচ্ছে। অন্যদিনের তুলনায় শহরটা আজ একটু মনমরা লাগছে। আয়রা যে কখন আমার পিছনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। পিছনে ফিরতেই দেখি মন খারাপ করে আয়রা অন্যদিকে চেয়ে আছে। আমি ওকে আমার দিকে ফিরালাম, গাল দুটো একটু টেনে দিয়ে বললাম, কি ব্যাপার আয়রা মনির, এমন মন খারাপ কেন? আয়রা কণ্ঠ যেন কান্না ঝরে ঝরে পড়ল, কাঁদো কাঁদো হয়ে বলল, আমি ভাইয়াকে খুব মিস করছি আপ্পি। ভাইয়া আমার কল ধরছে না। ভাইয়া চলে গেল কেন তনয় আপ্পি?
তুমি কি ভাইয়াকে বিয়ে করবে না আর? জানো, ভাইয়া যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে তোমাকে যেন আর ভাবি না ডাকে। তুমি কি আমার ভাবি হবে না? বলো না আপ্পি, ভাইয়াকে বিয়ে করবে না তুমি? আমার ভাইয়া তো অনেক ভালো, আমার মতো তোমাকেও আদর করবে। করবে না বিয়ে আপ্পি? আমার সাড়া না পেয়ে আয়রা বারবার আমার হাত ধরে ঝাঁকাতে লাগলো উত্তরের আশায়। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আয়রার ছোট্ট মনে আঘাত করে কথা বলার মতো কোনো ইচ্ছেও নেই। ওকে কাছে টেনে এনে বললাম, মন খারাপ করে না আপ্পি, আমি তোমার ভাবি হব না তো কি হয়েছে? দেখবা আমার চেয়েও খুব ভালো একটা ভাবি আসবে তোমার। ভাইয়ার জন্য খুব বেশি মন খারাপ লাগছে তোমার আয়রা? কথা বলতে চাও ভাইয়ার সাথে? চাই তো, কিন্তু ভাইয়া তো আমার ফোন পিক করে না। তনয় আপ্পি, আচ্ছা আসো, আমরা দুজন মিলে ট্রাই করি। আয়রাকে সাথে নিয়ে রুমে এসে আহিল ভাইয়ার নাম্বারটাই ডায়াল করলাম। কয়েকবার রিং হয়ে কেটে গেল, ফোন ধরলো না। বারবার ট্রাই করেও যখন ব্যর্থ হলাম, তখন আয়রা বুঝে গেল তনয়া আপ্পিও তাকে তার ভাইয়ার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবে না। সে হতাশ হয়ে মন খারাপ করে চলে গেল। আমি আবারও বারান্দায় এসে দাঁড়ালাম। ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে বাহিরে এখন। দূর দিগন্তে চেয়ে থাকতে থাকতে মনে পড়ে গেল কাল গভীর রাতের কথা। আব্বু গিয়ে ক্যান্সেল ঘোষণা করার সাথে সাথেই যে আহিল ভাই বেরিয়ে গিয়েছিল রুম থেকে, তারপর আরেকবার এসেছিল আমার রুমে। তখন গভীর রাত, আমি আর খালামণি তখন জেগেছিলাম। দরজা নক করতেই খালামণি উঠে দরজা খুলে দিয়েছিল। আহিলকে দেখেই দরজা থেকে সরে দাঁড়িয়ে আহিল ভাইকে রুমে ঢুকতে দেন তিনি। তারপর খালামণি কিছু না বলেই কিছু সময়ের জন্য ড্রয়িং রুমের দিকে চলে যায়। খালামণি চোখের আড়াল হয়ে যেতেই আহিল ভাইয়া রুমের দরজাটা বন্ধ করে দেয়। বেশ শান্ত দেখাচ্ছিল ওনাকে। আমার বিছানার পাশে পকেটে হাত রেখে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েছিল আমার দিকে অনেকক্ষণ। তারপর খুব ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? ঠিক আছে। এই পাগলামিটা কেন করতে গেলি? আমার কিছু করার ছিল না আর। কেউ আমার কথা শুনতেই চাইছিল না। আপনি নিজেও তো জোর করেই বিয়ে করতে যাচ্ছিলেন আমায়। আমি আর কি করতে পারতাম বলেন? আপনিই বলেন, আপনি কি এমন একটা মানুষের সাথে সারাটা জীবন কাটাতে চাইবেন যাকে আপনার ভালোই লাগে না? আমাকে তো সত্যি পছন্দ না। না। তোর ভাষায় আমি রোবট, তাই? আর যদি আমি তোর মতো করে, তোর চাওয়ার মতো করে রোমান্টিক হয়ে যাই, তোর যা যা পছন্দ তাই তাই করি, তবুও বিয়েটা করবি না? না না না, তবুও না। আপনাকে আমার ভালোই লাগে না একদম। কেন বুঝতে চাইছেন না আহিল ভাই? আমার স্ট্রেট কথা শুনে আহিল ভাই কি কিছুটা বিচলিত দেখালো। এভাবে করে ওনার মুখের উপর হয়তো এর আগে কেউ কখনো না বলেনি। তিনি দাঁড়িয়ে না থেকে এবারে পায়চারি করতে শুরু করে দিলেন সারা ঘরময়। একটু পর আবার স্থির হয়ে দাঁড়ালেন। পকেট থেকে বাম হাতটা বের করে কপালটা হালকা করে টিপতে লাগলেন চোখটা বন্ধ করে। আমি ওনার প্রতিটা কাণ্ড কারখানা খেয়াল করছিলাম খুব মনোযোগ দিয়ে। মনে মনে খুব খুশি হচ্ছিলাম। অবশেষে আমি তার মাথা ব্যথার কারণ হতে পেরেছি। এতদিন আমার কথায় কোনো পাত্তা দাওনি। নিজেকেই নিজের রাজ্যে রাজা ভেবেছিলে মিস্টার আহিল। এবার বোঝো। এভাবে কিছুক্ষণ থাকার পর হঠাৎ করেই চোখটা খুলে আহিল ভাই আমার পাশে বিছানায় বসে পড়লেন। আমি কিছুটা ভয় পেয়ে একটু সরে গেলাম। উনি আমার একটা হাত টেনে নিয়ে বেশ অনুনয় করে পড়লেন, আর একবার ভেবে দেখ তনু, তুই যেভাবে বলবি। আমি টান দিয়ে ওনার হাত থেকে আমার হাতটা সরিয়ে নিয়ে আসলাম। এবার আমার সত্যি বিরক্ত লাগছিল। বেশ কড়া কণ্ঠে বললাম, আহিল ভাই, আপনার যদি আর একবারও আমার উপর ফোর্স করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আবারও এই কাজটাই করব। একবার বেঁচে গেছি বলে বারবার যে বেঁচে যাব তা নয়। এছাড়া ওকে 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 তনু, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। কেউ তোমায় কোনো ফোর্স করছে না, আর করবেও না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু সাবধান, এরকমটা তুমি আর কখনো করবে না, কখনো না। বলতে বলতে উঠে দাঁড়ায় আহিল ভাই। বেশ অস্থির দেখায় আহিল ভাইকে। সাথে সাথেই গেলেন না উনি রুম থেকে। এক দৃষ্টিতে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলেন চুপচাপ। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা উনি চেপে ধরে রেখেছেন সবেগে। ডিম লাইটের আলোয় আমার একবার যেন মনে হলো আহিল ভাইয়ের চোখ দুটো ছলছল করছে। পরবর্তীতে আমি ভালো করে দেখার জন্য আবার তাকাতেই দেখি আহিল ভাই ইতিমধ্যে হাঁটা শুরু করেছেন দরজার দিকে। আহিল ভাই চলে যেতেই খালামণি রুমে ঢোকে। আহিল ভাই কি বলেছে বা আমাদের মধ্যে কি কথা হয়েছে কিছুই জিজ্ঞেস করেননি খালামণি আমাকে। এসে চুপচাপ আমার পাশে শুয়ে পড়েছিলেন। আচ্ছা, আহিল ভাই কি আমাকে ভালোবাসে নাকি নাকি জাস্ট ছোটবেলায় বিয়ে হয়েছিল বলেই এখন দায় পড়ে বিয়েটা টিকিয়ে রাখার জন্য আমাকে ফোর্স করছে? এরকমটাই যদি হয়
হয়, তবে বিয়ে ভেঙে যাওয়ায় এতটা বিষণ্ণ কেন দেখাবে ওনাকে? তবে কি উনি আমাকে ভালোবাসেন? ধুর, কি ভাবছি এসব! ভালোবাসার জন্য যতটা অনুভূতি থাকার কথা, তার অর্ধেকও আহিল ভাইয়ের মাঝে আছে কিনা সন্দেহ। আর যদি আমার প্রতি ওনার এমন কোনো ফিলিংসই থাকতো, তাহলে কি আগে কখনোই আমি বুঝতাম না? উনি তো আমার দিকে একবারও ভালো করে চেয়ে দেখেছে কিনা আজ পর্যন্ত, তাতেও সন্দেহ। কিরে, অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন এখানে? রুমেও আলো দিসনি যে? সাইকার কথায় আমি যেন বাস্তবে ফিরে এলাম। ভালো করে চেয়ে দেখলাম চারিদিকে সন্ধে নেমে গেছে। আমি বেশ হকচকিয়ে গেলাম, এত সময় কখন পার হয়ে গেল। তবে চারপাশে অন্ধকার থাকায় আবার হতভম্ব বা উদাসীন রূপটা সাইকোর চোখে পড়েনি বলে কিছুটা স্বস্তি পেলাম মনে মনে। তনয়া, জানিস আজকে ছোট ফুপুরা আসতেছে আমাদের বাসায়। একটু আগেই ফোন করেছিল, আজ রাতের ট্রেনেই এসে নামবে। উফ, তিন্নি আপুর বিয়ে না হওয়া পর্যন্ত তাহলে এতদিন হিংসুটে রাইসা আপুকে সহ্য করতে হবে আমাদের। এখন আবার তাদের জন্য রুমও গুছাতে হবে আমার। বড় ফুপুর ওয়ার্ডার, প্লিজ চল না আমার সাথে, একা একা পারবো না এত কাজ করতে। রাইসা আপু আমার ছোট ফুপুর একমাত্র মেয়ে। আমার আর সাইকার 1 বছরের সিনিয়র উনি। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ছোট ফুপুরা চাঁদপুর শহরে থাকেন। সেখানে থেকেই আজ আমাদের বাসায় আসছে তিন্নি আপুর বিয়ে উপলক্ষে। রাইসা আপুকে আবারও একদম অসহ্য লাগে, সব সময় কিছু না কিছু নিয়ে প্যান প্যান করতেই থাকে। আমাদের সব কাজিনদের থেকে রাইসা আপু সবচেয়ে আলাদা। এ বাসায় বেড়াতে আসলে আমাদের সাথে ভালো করে মেশেও না। বাবা মায়ের একমাত্র সন্তান বলে ওনার ভাবের কোনো শেষ নেই। যাই হোক, সাইকার সাথে গিয়ে ওনাদের জন্য রুম রেডি করতে হবে জলদি। এসে রুমে আবার একটু ধুলোবালি পেলেই প্যান প্যান শুরু করে দিবে মহারানী রাইসা। আচ্ছা চল, দুজন মিলে যতটা পারি গুছিয়ে দিই। কথাটা বলে আমি পা বাড়াতেই সাইকা আমাকে পিছন থেকে টেনে ধরে, ভারাক্রান্ত গলায় বলে, তনয়া, আই এম সরি রে। কেন? আহিল ভাইয়াকে নিয়ে তোর সাথে সেদিন যে মজা করলাম তাই। আমি না সত্যি বুঝতে পারিনি আহিল ভাইকে তুই মন থেকেই অপছন্দ করিস। আমরা কেউই তোকে বুঝিনি, আর তাই তুই অভিমান করে তুই চলে গেলে আমার কি হতো রে? আমি কার সাথে আমার সব কথা শেয়ার করতাম? মরে যাওয়া কি সব সমস্যার সমাধান হলো? বলতে বলতে আমাকে জড়িয়ে ধরে সাইকা ভ্যাও ভ্যাও করে কেঁদে ফেলল। সে এতক্ষণে তনয়াকে একটু একা পেয়েছে। একা পেতেই নিজের আবেগ আর সংবরণ করতে পারল না। এই বাড়িতে তার সমবয়সী আর কেউ নেই তনয়া ছাড়া। আর সেই তনয়াও কিনা সবার উপর রাগ করে পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিল। সাইকা আরো জোরে জোরে কেঁদে ওঠে। সাইকা একটু বোকা বোকা আর একঘেয়ে টাইপের হলেও ওর মনটা খুব নরম, এটা আগেই জানতাম। আমিও জড়িয়ে ধরলাম ওকে। ওর কান্না দেখে আমারও চোখে পানি চলে আসলো। এইবারে সবাই যে আমায় এত এত ভালোবাসে তা হয়তো কখনোই এভাবে জানা হতো না যদি সত্যিই মরে যেতাম। ফুপা ফুপি আর রাইসা আপুর জন্য দোতলায় একদম কোনার 2টা রুম রেডি করতে হবে। রাত 12টার আগেই ওনারা চলে আসতে পারে, তাই দ্রুত হাতে রুম না গোছালে সময় মতো রেডি করতে পারবো না। আমি আর সাইকা উত্তর পাশের কোণের ঘর দুটোর কাছে যেতেই দেখি রুম অলরেডি অর্ধেক গোছানো শেষ। চাচি, তিন্নি আপুর, রনি ভাইয়া, শুভ, সাইকার বোন সাইফা, রনি ভাইয়ার ছোট 2 ভাই রাহি, রাফি সবাই মিলে ভাগাভাগি করে 2 রুম গোছাচ্ছে। সাইকার আমাকে আসতে দেখেই চাচি সাইকাকে একটা কাজে লাগিয়ে দিল, কিন্তু আমাকে কেউ কোনো কাজ করতে বলল না। আমি নিচে থেকে বিছানার চাদরটা হাতে নিয়ে বিছাতে যাব, তখনই তিন্নি আপু এসে বাধা দিলেন। তনয়া, তুই রেস্ট কর, গিয়ে যা। আমরা করছি তো, এই তো একটু পর হয়ে যাবে গোছানো। তুই যা বোন। পরিবারের সকলের এই ব্যবহারটা এখন আর নতুন লাগছে না আমার কাছে। কালকে রাতের পর থেকে সবাই আমাকে খুব আদর করছে, কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না। যাক বাবা, এই উছিলায় কাজ থেকে একটু রেহাই পেলাম। যাই পড়তে বসি, কয়েকদিন পর এমনিতে অনেক মিস যাবে পড়ালেখায়। ড্রয়িং রুমে দেখলাম আব্বু, চাচু আর দাদা ভাই 3 বাপ্পাটা মিলে চা খাচ্ছে আর খোশ মেজাজে গল্প করছে। একটু দূরেই দাদু আয়রার সাথে কোনো একটা বিষয় নিয়ে দুষ্টুমি করছে। একটু পরপর আয়রা খিলখিল করে হেসে উঠছে। আয়রার সাথে দাদুর খুব জমে ভালো। আমাকে ওখান দিয়ে যেতে দেখে দাদাভাই ডাকলেন চা খাওয়ার জন্য। না দাদাভাই, এখন পড়তে বসবো তো। রুমে আসার আগে রান্নাঘরেও একটু উকি মারলাম। আম্মু, সোহিনী খালামণি আর বড় ফুপি মিলে রাতের রান্নার আয়োজন করছেন। ছোট ফুপির কি একটা কথা নিয়ে তারা 3 জনে হেসে একদম লুটোপুটি খাচ্ছেন। ছোট ফুপি, ছোট ফুপা আর রাইসা, তাদের 3 জনের ফ্যামিলিটাই একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় মাঝে মাঝে আমাদের কাছে। আমাকে দেখে বড় ফুপি ডাক দিলেন। কিরে তনয়া, ওখানে দাঁড়িয়ে কেন? আয় এদিকে, কিছু খাবি? ক্ষুধা লাগছে?
না ফুপি, একবারে ভাত খাবো একটু পরে, এখন পড়তে বসবো। বড় ফুপি আমাদের বাড়িতেই থাকেন অনেক বছর ধরে। ওনার স্বামীটা ভালো পড়ে নাই। ফুপিকে কথায় কথায় মারধর করতেন, খারাপ ব্যবহার করতেন। অনেক সহ্য করার পর ফুপি যখন আর নিতে পারেননি এই অত্যাচার, তখন দাদা ভাইয়ের কাছে এসে সব বলে দেন। নিজের আদরের মেয়ের সাথে স্বামীর বাড়িতে এহেন অত্যাচার হয় শুনে দাদা ভাই আর সময় নষ্ট না করে কিছুদিনের মধ্যেই ফুপিকে ডিভোর্স করিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেই থেকে তিনি আর 3 ছেলেকে নিয়ে এখানেই আছেন। বড় ফুপির একটা প্রধান বৈশিষ্ট্য হলো কথায় কথায় হাসবেন, আবার একটু কিছু হলেই কান্না করে ভাসিয়ে দিবেন সব। বড় ফুপিকে আড়ালে আমরা ছিচকাদুনি ফুপি বলেই ডাকি। ওনার এই নিকনেম একদিন কোনোভাবে উনি শুনে ফেলেছিলেন, আর সে কি কান্না, বাবারে বাবা। আমাদের বাসার প্রত্যেকটি মানুষেরই আলাদা আলাদা কিছু অদ্ভুত বৈশিষ্ট্য আছে, জানিয়ে আমরা একজন অন্যজনকে খেপাই সুযোগ পেলেই। দাদা ভাইয়ের এই বিশাল বাড়িটা আজ অনেক ভরা ভরা লাগছে। সবাই বাড়িতেই আছে আজ, শুধু আহিল ভাই ছাড়া। অনেক রাতে আয়রা হঠাৎ করে বায়না ধরলো সে তার ভাইয়ার কাছে যাবে। আয়রার বায়না শুনে খালামণি আহিল ভাইকে ফোন দিয়ে এই বাসায় আসতেও বলেছিল। আহিল ভাই নাকি আসতে পারবে না এখন, তার প্রজেক্টটার কাজ শেষ হলে একেবারে 2 দিন পর এখানে চলে আসবে বলে আয়রাকে ফোনে সান্ত্বনা দিয়ে দিল। আয়রা তখনকার মতো মেনে গেলেও আহিল ফোন রাখতেই আবার সেই একই জেদ করতে লাগলো। খালামণি শেষে বিরক্ত হয়ে 2 ঘা বসিয়ে দিলেন আয়রার পিঠে। আয়রার সে কি কান্না! সবাই খালামণিকে বকতে লাগলো আয়রাকে কেন মারলো। আসলে আয়রার আহিল ভাই দুজনের চোখের মণি। আর এতটা সময় আহিলকে দেখতে না পেয়ে আয়রা বেশ আবেগপ্রবণ হয়ে উঠেছিল। বিশেষ করে রাতের বেলায় আয়রা একদম অস্থির হয়ে যায় ভাইয়াকে না দেখতে পেলে। আমি আয়রাকে আমার রুমে নিয়ে আসলাম। অনেকভাবে আদর করে ওকে শান্ত করতে চেষ্টা করলাম, কিন্তু ও কিছুতেই থামছে না। তারপর আহিল ভাইকে ফোনে ট্রাই করলাম, তিনিও ফোন ধরছেন না। শেষমেশ আয়রাকে এই বলে শান্ত করলাম যে কাল যে করেই হোক সবার চোখ ফাঁকি দিয়ে আমরা আহিলের কাছে যাব দেখা করতে। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখি আয়রা আমার আগে উঠে বসে আছে বিছানায়। কাল রাতে ওকে আমার সাথে ঘুম পাড়িয়েছিলাম। আমাকে আড়ামোড়া দিয়ে চোখ খুলতে দেখে অধীর আগ্রহে আয়রা জিজ্ঞেস করলো, ও তনয় আপি, তোমার এতক্ষণ লাগে উঠতে? আমি তো সেই কখন থেকে উঠে তোমার জন্য অপেক্ষা করছি। আজকেও দেরি করে উঠতে হবে তোমার? চোখ টলতে টলতে ঘুম ছড়ানো কণ্ঠে বললাম, আমার জন্য অপেক্ষা করছিলে কেন গো পাখি? আর আয়রামণি আজ এত সকাল সকাল উঠে গেছে যে, আজকে কি খুব বিশেষ কোনো দিন? বারে আপি, তুমি ভুলে গেলে আজ তো আমরা ভাইয়ের কাছে যাব। আমি সারা রাত একটু ঘুমাইনি, সকাল হবার জন্যই অপেক্ষা করছিলাম। আসো এক্ষুনি যাই। আয়রা খুব ব্যগ্র হয়ে উঠল যাওয়ার জন্য। আমার মনে পড়ল কাল রাতে একটা মিথ্যে সান্ত্বনা দিয়ে আয়রাকে আমি শান্ত করেছিলাম। ইস, এই সরল মেয়েটা সেটা সত্যি ভেবে কত আশা নিয়েই না বসে আছে। ধুর, আমার মোটেও উচিত হয়নি আয়রাকে এমন মিথ্যে আশ্বাস দেওয়া। আয়রার আসল বয়স 10 হলেও মানসিক এবং শারীরিক দিক থেকে একদম 5 বছরের বাচ্চার মতো ও। আমি খুব আগে কার কাছ থেকে একবার শুনেছিলাম কোনো একটা ডিসঅর্ডারে আক্রান্ত আয়রা, কিন্তু লক্ষণগুলো আয়রার মাঝে একদম ক্ষীণ হওয়ার কারণে কেউ তেমন কিছু বুঝতে পারে না। আর খালামণিও কাউকে কিছু বলেন না এই ব্যাপারে। সঠিক পরিচর্যা আর অনুকূল পরিবেশ পাওয়ার কারণেই আয়রা বিশেষ শিশু হওয়া সত্ত্বেও অনেকটা আমাদের মতো স্বাভাবিক আচরণ করতে সক্ষম। যাই হোক, এই সকাল সকাল ছোট্ট আয়রার মনটা ভেঙে দিতে একদম ইচ্ছে করলো না। তাই এখনকার মতো কিছু একটা বলে ওকে ক্ষান্ত করতে হবে। আয়রা শোনো, এত সকাল সকাল তো আমাদের কেউ বের হতে দিবে না, তাই না বলো? আমাদের তো লুকিয়ে বের হতে হবে, কিন্তু এখন তো বাসায় সবাই আছে, আমরা তো লুকিয়ে যেতে পারবো না। আপি, লুকিয়ে কেন যাব? আমার ভাইয়ের সাথে আমি দেখা করব, তাহলে কার কি? সবাইকে জানিয়ে যাব। আমরা তো কাউকে ভয় পাই না, তাই না আপি? আয়রা, তুমি তো অনেক বুদ্ধিমতী। তুমি আমার কথাটা আগে শোনো, তাহলে বুঝতে পারবে। ওকে, শোনো, বাসার কেউ যদি জানে তনয়া আয়রার ভাইয়াকে বিয়ে করতে চায় না, কিন্তু তবুও আয়রাকে নিয়ে দেখা করতে যাচ্ছে আয়রার ভাইয়ের সাথে, সবাই তনয়াকে পচা ভাববে, তাই না বলো? বলবে, ছি, তনয়া কি পচা, যাকে পছন্দ করে না আবার তার কাছেই যায়, বলবে না বলো? আয়রা আয়রা কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভাবলো, তারপর মাথা চুলকে বলল, চলবে তো পচা। কিন্তু আপনি, তুমি আমার ভাইয়াকে পছন্দ করো না কেন? আমার ভাইয়া কি পচা?
এবার আমি পড়লাম বিপাকে, কি উত্তর দিব বুঝতেছি না। আমি কি করে বোঝাবো আয়রাকে এটা ভালো আর পচার ব্যাপার না। পছন্দ হতে গেলে একটা মনের টান দরকার হয়, যা আমি কখনো অনুভব করিনি আহিল ভাইয়ের প্রতি। আয়রাকে কোনো জবাব দেওয়ার আগেই সোহিনী খালামণি আমার রুমে প্রবেশ করলেন। খালামণি এসে আয়রাকে নিয়ে গেল নাস্তা করাতে। আমাকেও বলল জলদি ফ্রেশ হয়ে নিচে যেতে। যাক, আয়রার হাত থেকে হাঁপ ছেড়ে বাঁচলাম। ফ্রেশ হয়ে আগে গেলাম ফুপা ফুপি আর রাইসা আপুর সাথে দেখা করতে। কাল রাতে প্রায় 2টা পর্যন্ত জেগেছিলাম আমরা ছোটরা, কিন্তু ওনাদের আসতে লেট হচ্ছিল বিধায় ঘুমিয়ে গিয়েছিলাম। এখন তাড়াতাড়ি গিয়ে দেখা না করলে আবার কোন দোষ ধরে আল্লাহ মালুম। আহিল ভাইয়ের রুমটা ক্রস করে ফুপিদের রুমে যেতে হয়। যখন আহিল ভাইয়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে কে যেন আমার হাতটা ধরে এক টানে আমাকে আহিল ভাইয়ের রুমে নিয়ে গেল। প্রথমে ভয় পেয়ে পরে ভালো করে চেয়ে দেখি রাইসা আপু। আরে রাইসা আপু, কেমন আছো? রাতে কখন এসেছিলে? হয়েছে এত আদিক্ষেতা দেখাস নে। দেখলাম তো আমার আসার আগেই সবাই ঘুমিয়ে মরা হয়েছিলে তোরা। আমাদের ওয়েলকাম জানানোর জন্য এই বাড়ি 2-4টা মানুষ ছাড়া একজনও জেগেছিলি না। আসলে আপু, আমরা তো অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছি তোমাদের জন্য, কিন্তু তোমাদের আসতে লেট হচ্ছিল তাই আর কি। থাক, আর বলতে হবে না, বাদ দে, আমি আবার এসব ধরে বসে থাকি না। আচ্ছা বলতো, ওই ঘরটাই কেন আবারও আমার জন্য সিলেক্ট করা হয়েছে? আগের বার বলে গিয়েছিলাম না ওই রুমে আর থাকবো না আমি? আমার রুমের বাথরুমটা একদম পছন্দ হচ্ছে না। আজকেই নানুকে বলে আমি ভালো একটা রুমে শিফট হব। ভালো রুম খুঁজতে এসে দেখলাম এই রুমটাতে তো দেখি থাকে না। এই রুমের বাথরুমটাও সুইটেবল, ব্যালকনি থেকে বাইরের ভিউটাও সুন্দর। ভাবছি এই রুমটাতে শিফট হব। কিন্তু আপু, এটা তো আহিল ভাইয়ের রুম। আহিল 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 ওহ, আচ্ছা, এই যে ইংল্যান্ড পাশে তোর কাজিনটা, যার কথা প্রায় বলে বড় মামি। বাহ, এতদিন শুধু মামির মুখে সেই ছেলেটার প্রশংসাই শুনে এসেছি, এবার তাহলে সামনাসামনি দেখা হচ্ছে। উনি এই বাড়িতে আর আমরাও এই বাড়িতে, একদম খাপে খাপ মিলে গেল তো। তা উনি কি একাই এসেছেন নাকি? কথা বলতে বলতেই রাইসা আপুর দৃষ্টি নিবদ্ধ হলো বেডের সাইডে টেবিলে রাখা আহিল ভাইয়ের একটি হাস্যোজ্জ্বল ফটোর দিকে। রাইসা আপু ফটোটা হাতে নিয়ে এক দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে বললেন, বাহ, এই সেই সুপুরুষ তাহলে। ছবিটাতে আহিল ভাই কালো নীল বর্ণের একটা 3/4 প্যান্টের সাথে একটা ব্ল্যাক টি শার্ট পরে আছে। চোখে কালো সানগ্লাস, মুখে হাসি, মাথার উপরে স্বচ্ছ নীল সাদা আকাশ। কোনো এক রৌদ্রোজ্জ্বল দিনে এই ছবিটা তোলা হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে, কারণ আহিল ভাইয়ের মুখে রোদ বেশ ঝলমল করছে। উনি একটা হাত কপালের উপর ঠেকিয়ে রেখেছেন। আশ্চর্যের বিষয় হলো এতদিন ধরে আমি এই রুমে আসা যাওয়া করছি, এর আগে একবারও ভালো করে লক্ষ্য করে দেখিনি ছবির এই মানুষটাকে। আরো চিন্তা করে দেখলাম ছবি তো দূরের কথা, আহিল ভাইয়ের চেহারাটাও তো এর আগে এত ভালো করে কখনো দেখিনি আমি। রাইসা আপুর সাথে কথা বলছিলাম, একটু পরে আম্মুর গলা শোনা গেল। তিনি নাস্তা করতে যাওয়ার জন্য ডাকছেন আমাকে আর রাইসা আপুকে। এসে দেখি ডাইনিং রুমে ইতিমধ্যে সবাই হাজির হয়ে গেছেন। ছোট ফুপা ফুপিও এখানেই আছেন। তাদের সালাম দিয়ে কুশল বিনিময় করলাম। ছোট ফুপা আস্তে করে সালামের জবাব দিয়ে খাটটা ঘুরিয়ে অন্যদিকে চেয়ে নিচু স্বরে বললেন, কি দিনকালে না আসলো, এখনকার পোলাপাইন মুখে একটা সালাম দিয়ে হাত ধুয়ে ফেলে। ফুপার কথা শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে আম্মুর দিকে তাকালাম। আম্মুর চোখে ইশারা করতেই আমি উঠে ফুপার দিকে গেলাম পায়ে ধরে সালাম করার জন্য। এটা দেখে ফুপা তাড়াতাড়ি করে দেখিয়ে বললেন, থাক 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 থাক, আর সালাম করতে হবে না মা, বেঁচে থাকো বেঁচে থাকো। এবার তাকালাম ফুপির দিকে, তিনিও হাতের ইশারায় বুঝিয়ে দিলেন থাক, সালাম করতে হবে না। ডাইনিং রুমে আসার পর থেকেই ফুপি এক দৃষ্টিতে আমাকে দেখছিলেন। এতক্ষণে কথা বললেন উনি। কিরে তনয়া, তুই এমন শুকাই গেছিস কেন রে? খাস না নাকি? ইস, গায়ের রংটাও কেমন পোড়া পোড়া হয়ে গেছে, কেমন চিমসা চিমসা লাগছে তোকে।
ছোট ফুপির কথা শুনে সাইকা খেতে খেতে ফিক করে হেসে দিল। আমি কড়ার চোখে ওর দিকে তাকিয়ে চোখ রাঙাতেই ও একদম চুপ হয়ে গেল। আসলে ছোট ফুপি এমনই, যাকে একবার ধরবেন তাকে সহ তার 14 গোষ্ঠীর দোষ ত্রুটি সব তুলে ধরবেন একে একে। আমরা অবশ্য ফুপির কথায় কোনো মাইন্ড করি না, যার যেমন স্বভাব আর কি। কিন্তু আজ ঘর ভর্তি লোকের সামনে যখন ওনার পাল্লায় পড়লাম আমি, তখন মনে মনে খুব রাগই লাগছিল। ফুপি আরো কিছু বলার জন্যই তৈরি হচ্ছিলেন, কিন্তু আয়রার জন্য আমি বেঁচে গেলাম। আয়রা এসে আমাকে টেনে নিয়ে গেল ড্রয়িং রুমে। ওখানেই ওর খাবার দেওয়া হয়েছে। খালামণি আয়রাকে খাওয়াতে চেষ্টা করছেন খুব, কিন্তু আয়রা কিছুতেই খেতে চাইছে না। সে খেলে তনয়া আপ্পির হাতেই খাবে। ড্রয়িং রুমে আসতেই খালামণি বলল, দেখ তো এই তাগড়াটাকে খাওয়াতে পারিস কিনা। আহিল যাওয়ার পর থেকে একটা বেলাও ঠিকঠাক খাচ্ছে না একদম। আমার হয়েছে যত জ্বালা। ওইদিকে ওইটাই একা একা থাকছে, কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না। ঠিক মতো ফোনও ধরে না। এই দেশে এসেও কিসের এত কাজ বুঝি না বাপু। আর এইদিকে ছোটটাই করছে এমন জ্বালাতন। আহিল সামনে থাকলে সব ঠিক থাকবে তার। আহিল নাই আর অমনি মর্জি শুরু করেছে। খালামণি জেদ করে রুখে যান আয়রাকে মারতে। আমি খালামণিকে জোর করে আটকে রাখলাম। খালামণি, তুমি যাও তো, যাও, সবাই খেতে বসেছে, তুমিও নাস্তা করে নাও, আমি ওকে খাওয়াচ্ছি, তুমি এত প্যারা নিও না। আর আমার নাস্তাটাও এখানে দিয়েছেও, আয়রা আর আমি একসাথে খাবো, তাই না আয়রা? আয়রাকে খাইয়ে দিতেই ভদ্র বাচ্চার মতো খেয়ে উঠল। তবে খেতেও খেতেও আমাকে বারবার প্রশ্ন করছিল, কখন যাবা ভাইয়ার কাছে? আমি চোখের গায়ে কথা দিয়ে দিলাম যে বিকালে যাব তোমার ভাইয়ার কাছে। আসলে আয়রাকে ধমক দেওয়া বা নিরাশ করার মতো কোনো কারণই খুঁজে পাই না আমি। কেন জানি আয়রাকে দেখলেই ভীষণ রকম আদর করতে ইচ্ছে করে। এত কিউট যে কেউ দেখলেই ভালোবাসতে চাইবে। আয়রার ঠোঁটের নিচে লালচে ছোট্ট তিলটা জাস্ট অসাধারণ। সেম জায়গায় সেম তিল কার যেন দেখেছিলাম মনে করেও করতে পারলাম না। তিন্নি আপুর বিয়ের আর বেশি দিন বাকি নেই। এখন থেকে কেনাকাটা করতে শুরু না করলে পরে সময় মতো শেষ করতে পারবো না সব। তাই আজকে নাস্তার পরপরই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কাজিনরা সবাই বের হলাম মার্কেটে যাওয়ার জন্য। আপাতত নিজেরা নিজেদের জন্য টুকটাক যা যা লাগে কিনে ফেলবো। আজকে থেকে আপু আর চাচুও ছুটি নিয়ে নিয়েছেন অফিস থেকে। তিন্নি আপু বেশ মন খারাপ করছিল। কিছুদিন পর এই বাড়ির বড় মেয়ের বিয়ে, অথচ কেউ একটুও গুরুত্ব দিচ্ছে না এই বিয়েটাকে। এখনো নিজেদের অফিসের কাজ নিয়ে ব্যস্ত সবাই। তিন্নি আপুকে খুশি করতে ম্যানেজ করে অফিস থেকে লিভ নিয়েছেন আপু আর চাচু। যতটা পারা যায় ঘরে বসেই অফিসের গুরুত্বপূর্ণ কাজগুলো করবে আজ থেকে তারা। অনেকদিন পর আপু আর চাচুর দুইটা গাড়ি আজ ফ্রি পেলাম। চাচুর গাড়িতে তিন্নি আপু ড্রাইভ করবে। তিন্নি আপুর পাশের সিটে রাইসা আগে আগে গিয়ে বসে পড়লো। পিছনে রাহি, রাফি, সাইফা উঠে গেল তাড়াতাড়ি করে। এদিকে সাইকা আর শুভ দৌড়ে গেল আপুর গাড়ির সামনের সিটে বসার জন্য। শুভর আগে সাইকায় গিয়ে বসে পড়েছে সামনে। শুভ মুখ কালো করে পিছনে গিয়ে বসলো। এটাই ড্রাইভিং করবেন রনি ভাইয়া। আমি আয়রাকে নিয়ে গাড়ির পিছনের সিটে বসিয়ে নিচে যখন বসতে যাব তখনই রনি ভাই সাইকাকে হুকুম দিল, সাইকা, তুই পেছনে যা, আর তনয়া তুমি সামনে চলে আসো। রনি ভাইয়ের ডিসিশন শুনে সাইকা কপাল কুঁচকে ঘাড় তেড়া করে রনি ভাইয়ের দিকে তাকিয়ে জানতে চাইল, কেন 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 পিছনে যাব কেন? ও, আমি আগে এসেছি বসতে না? আমি পেছনে যেতে হেঁটে পারবো না, ব্যাস। এই, তুই জানিস না গাড়িতে তনয়ার বমি হয় মাঝে মাঝে? ওকে সামনে বসতে দে, যাবাক। সাইকা আগের মতোই ঘাড় ঘুরিয়ে বলে, না, আমি যাচ্ছি না। যাচ্ছিস না? তাহলে তুই সামনের সিট দখল করে এখানেই বসে থাক মূর্তির মতো, যা। আমরা সবাই আহিলের গায়ে দিয়ে যাই। আয় তো শুভ। খেয়াল করলাম বাড়ির সামনে আব্বু আর চাচুর দুইটা গাড়ির পাশে আহিল ভাইয়ার গাড়িটাও পার্ক করা আছে। আহিল ভাই গাড়ি রেখে গেছে, তার মানে বাইক নিয়ে গেছে। রনি ভাই গাড়ি থেকে এক পা বাড়িয়ে নামতেই যাবার অভিনয় করে কাজ হয়ে গেল। সাইকা ঠাস করে দরজা খুলে দিয়ে প্যান প্যান করতে করতে নেমে পিছনের সিটে গিয়ে বসে পড়ল। সাইকাকে পিছনে আসতে দেখে এবার শুভ হাততালি দিয়ে একটু আগে সে সাইকার কাছে পরাজিত হওয়ার প্রতিশোধটা নিয়ে নিল।
এবার আমি গিয়ে রনি ভাইয়ের সাথে সামনের সিটে বসে পড়লাম। আসলে সামনে বসলে যেতে যেতে বাহিরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। তাছাড়া আসলেই গাড়ির আমার একটু বমি বমি ভাব লাগে, তাই এই উপকারটার জন্য রনি ভাইয়ের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা সুলভ মুচকি একটা হাসি উপহার দিয়ে দিলাম। রনি ভাই কাজের সূত্রে ঢাকার বাহিরেই থাকেন বেশিরভাগ সময়। মাসে একবার এসে কিছুদিন থেকে যান এই বাড়িতে মায়ের কাছে। আমার আগে রনি ভাইয়ের তত একটা মেলামেশা না থাকলেও সাইকা, সাইফা, শুভদের সাথে আবার খুব ভাব। এজন্যই হয়তো আমাদের সব কাজিনদের মধ্যে শুধু আমাকেই রনি ভাই তুমি সম্বোধন করেন। মার্কেটে গিয়ে অনেক ঘোরাঘুরি করে অবশেষে সবাই কিছু না কিছু টুকটাক কিনলো। আমি তেমন কিছুই কিনলাম না। আসলে আমার সব জিনিসই আগের থেকেই আছে, তাই কেনার মতো তেমন কিছুই নেই। আমি সবার সাথে কেনাকাটায় হেল্প করে দিলাম। রাইসা আর রনি ভাই মিলে সবচেয়ে বেশি জিনিস কিনলো। ওদের 2 হাত ভর্তি হয়ে গেছে ব্যাগ দিয়ে। সব শেষে আমি একটা শোপিসের দোকানের সামনে এসে দাঁড়ালাম। নেড়ে চেড়ে শোপিসগুলো দেখছিলাম। পিছনে রনি ভাই কখন এসে দাঁড়িয়েছেন টেরই পাইনি। হাতের এটা পছন্দ হয়েছে তো নয়া ভাই, এটা প্যাক করে দিন তো। আরে না না, আমি তো এমনিই দেখছিলাম রনি ভাই। কিনে নাও না, সমস্যা কি? তোমার ড্রেসিং টেবিলের উপরে রাখবে, আসতে যেতে চোখে পড়বে আর আমার কথা মনে পড়বে। জাস্ট কিডিং, ডোন্ট মাইন্ড তনয়া। ইটস ওকে রনি ভাই, এখানে মনে করার মতো কিচ্ছু নেই। প্যাকিং হয়ে যেতেই রনি ভাই দামটা মিটিয়ে দিল। আমরা শোপিসের দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাচ্ছি। সবারই শপিং করা মোটামুটি শেষ। একে একে জড়ো হচ্ছে সবাই গাড়ির কাছে। গাড়ির কাছে যেতে যেতে একটু গলা খাকারি দিয়ে রনি ভাই বলল, তো কাজটা কিন্তু তুমি ঠিকই করেছো তনয়া। কোন কাজটা রনি ভাই? ওই যে আহিলের সাথে তোমার বিয়েটা ভেঙে দিয়ে, যাকে তুমি পছন্দই করো না, তার সাথে সারাটা জীবন কিভাবে কাটাবে বলো তো? এই জন্যই আমি অ্যারেঞ্জ ম্যারেজের চেয়ে লাভ ম্যারেজ বেশি প্রেফার করি, বুঝলে তো না? তোমার উচিত বিয়ে করতে হলে এমন কাউকে করা যাকে তুমি চেনো, জানো, যে তোমাকে বুঝবে, তোমার খেয়াল রাখবে, যার সাথে তোমার বোঝাপড়া ভালো থাকবে। বুঝছো আমার কথা? বুঝছি রনি ভাই। বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় বিকেল হয়ে গেল। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়েছে। শুধু ছোট ফুপি আর সহিলি খালামণি জেগে আছেন আমাদের অপেক্ষায়। এই অল্প সময়ের মধ্যে তাদের দুজনের বেশ খাতির জমে গেছে। এর আগে দুজন দুজনার কথা শুনলেও এইবারই প্রথম সরাসরি সাক্ষাৎ করার সুযোগ ঘটল ওনাদের। কথায় কথায় সহিলি বেগম 2 দিন আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই শেয়ার করলেন তনয়ের ছোট ফুপি আসমা বেগমের কাছে। আসমা বেগম আহিল ছেলেটার সাথে তনয়ের বিয়ে হবে এটা আগে থেকে জানলেও এখন যে বিয়ে ভেঙে গেছে সেই খবরটা এই মাত্রই কানে গেল তার। তিনি খুব করে কচলাতে লাগলেন, তাকে কেউ এই ব্যাপারে কেন বলেনি? এই বাড়িতে এত কিছু ঘটে যায় অথচ তাকে কেউ কিছু জানায় না। সে কি এই বাড়ির কেউ না? কত সাহস! উঠুক আজকে বড় ভাবি। সহিলি বেগম পড়লেন বিশাল মুশকিলে। এই আসমা আপাটা আবার এই বিষয়টা নিয়ে কখন কি ফ্যাসাদ লাগিয়ে দেয় ঘরে আল্লাহ জানে। তারই উচিত হয়নি তনয়া আর আহিলের ব্যাপারটা তোলার। আমরা ঘরে ঢোকা মাত্রই ছোট ফুপি দৌড়ে আসলেন রাইসার দিকে, হাড়ে রেড়ে করতে করতে। ইস, আমার মেয়েটা একদম ঘেমে গেছে দেখি। তোদের গাড়িতে কি এসি নাই রে রনি? আমার মেয়েটার কি অবস্থা হয়েছে দেখ। ইস, দেখেন দেখেন সোহেলি আপা, এই দেখেন আমার মেয়েটা অল্পতেই কেমন ঘেমে লাল হয়ে গেছে। অনেক আদরে রাখি তো, তাই একটুও গরম সহ্য করতে পারে না। উফ, আসো আম্মু, আসো রুমে আসো, লেবুর শরবত করে দিচ্ছি। ছোট ফুপি রাইসাকে নিয়ে চলে যেতেই আমরা একজন অন্যজনের দিকে চেয়ে হো হো করে হেসে উঠলাম। ছোট ফুপির মেয়ে তো না, যেন একদম হীরের টুকরা, আর আমরা সবাই ভেসে আসা খড়কুটো। সহেলি খালামণি আমাকে আর আয়রাকে রুমে নিয়ে গেলেন। বাকি সবাইও যার যার মতো করে রুমে চলে গেল। ঝটপট ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে দিয়ে আবার সবাই সবার নিচের রুমে চলে গেল রেস্ট নেওয়ার জন্য। আমিও রুমে এসে বিছানায় গাটা এলিয়ে দেওয়া মাত্রই আয়রা এসে আমাকে হাত ধরে টানতে শুরু করলো। সে ভাইয়ার কাছে যাবে আর এক্ষুনি যাবে। আমি সারাদিন নিব নিব করেও নিইনি। বিকেলে তো নেওয়ার কথা, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, তারপর তো আরোই আগে নিব না।
আজ যদি না নিই তাহলে সে আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। আয়রাকে অনেক বোঝানোর পরেও কোনো কাজ হলো না এবারে। মাঝে মাঝে ও এমন জেদ দেখায় যে সেটা করতেই হয়, নয়তো ওর বিশেষ সেন্টিমেন্টগুলো আবার দেখা দিতে থাকে। ওকে থামাতে না পেরে অবশেষে আমি উঠে গিয়ে বাসার সবাইকে একবার চেক দিয়ে এলাম। সবাই সবার রুমেই আছে। আমি দ্রুত রেডি হয়ে আয়রাকেও রেডি করে নিলাম। তারপর চুপি চুপি বাসা থেকে বেরিয়ে এলাম। একটু পরে সন্ধ্যা নেমে যাবে। দ্রুত গিয়ে আয়রাকে দেখা করিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে। মেইন রাস্তায় এসে খালি রিক্সার জন্য অপেক্ষা করছি এখন। একটা রিক্সা পেয়ে গেলেই হয়। আয়রাদের বাসাটা এখান থেকে খুব বেশি দূরে না, আবার একদম কাছেও না। রিক্সায় যেতে 40 মিনিটের মতো লাগবে হয়তো। একটা খালি রিক্সা পেতেই উঠে বসলাম আমরা দুজন। যদিও এর আগে রিক্সা দিয়ে যাওয়া হয়নি কখনো ওই বাসায়, তবুও খালামণিরা যতবার দেশে আসে ততবারই তাদের বাড়িতে যাওয়া হয়েছে 1-2 বার করে, তাই রিক্সা দিয়েও তাদের বাসা চিনতে আমার কোনো অসুবিধে হলো না। গেটের ফলকে বড় বড় করে লেখা আহনাফ খান ভিলা, আয়রার বাবার নামে নাম এই বাড়িটার। মেইন গেটে অনেকক্ষণ নক করার পর বাড়ির কেয়ারটেকার আব্দুল চাচা হন্ততন্ত করে এসে গেট খুলে দিলেন। গেট খুলে আমাদেরকে দেখতেই উনি দুপাটি দাঁত বের করে বললেন, সরি, ঘুমাই আসছিলাম, শুনবার পাই নাই প্রথমে, তাই আইতে একটু দেরি হইয়া গেল। আহেন আহেন, ভিতর আহেন মামুনিরা। আব্দুল চাচার এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, সব সময় মুখে হাসি ফুটিয়ে রাখেন তিনি। না হেসে কথাই বলতে পারেন না একদম। এই যে আমরা হঠাৎ করে এখানে আসলাম, কেন আসলাম বা কি আসার বিষয়, এগুলো নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। আমরা যে এসেছি এটাই ঢের ওনার কাছে। বলতে গেলে একদম সরল সোজা মানুষ একজন। বাড়ির ভিতর যেতে যেতে বললাম, আচ্ছা চাচা, আহিল ভাইয়া আছে তো বাসায়? হ আছে, ছোট সাপ তো সারাদিন বাসাইতেই থাকে। চাচা আরেকটা কথা, আমরা যে এই বাড়িতে এসেছি কাউকে বলার দরকার নেই। ঠিক আছে মামুনি, ঠিক আছে। ওই যে ওই মাঝের ঘরটা দেখতেছেন না, ওই ঘরটাতেই ছোট সাপ আছেন। আপনারা যান, আপনাকে দেখলে আবার মাইন্ড করব না, কিন্তু আমারে কইয়া দিছে যখন তখন যেন আমি ওই ঘরে যাইয়া স্যারের কাজে ডিস্টার্ব না করি। আপনাকে লাইগা চা নাস্তার ব্যবস্থা করতেছে আমি। যান আপনারা, যান। আব্দুল চাচা কিচেনের দিকে চলে যেতে আমি রক হাতে আয়রার হাতটা ধরে ধীর পায়ে এগুলাম মাঝখানের রুমটার দিকে। একদম কাছাকাছি এসে এখন নিজের ভিতরে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে আমার আহিল ভাইয়ার সামনে যেতে। শেষ রাতে আহিল ভাইয়ার সাথে আমি খুব বেশি ভালো ব্যবহার করিনি সেদিন। এখন আমাকে দেখে উনি কি না কি ভাবেন, এসব ভাবতে ভাবতে দরজায় আলতো করে নক দিয়ে দিলাম। 1 বার 2 বার 3 বার নক দিলাম। ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি না। দরজার নিচ দিয়ে দেখতে পাচ্ছি রুমে আলো জ্বলছে, তার মানে আহিল ভাই তো রুমেই আছেন। এবার আর নক না দিয়ে সরাসরি দরজার হাতল ঘুরিয়ে দরজাটা একটুখানি ফাঁকা করে মাথাটা ভিতরে ঢুকিয়ে উকি দিলাম। রুমের সমস্ত ফ্লোর জুড়ে সিগারেটের শেষ হওয়া অংশ এবং নিঃশেষিত ছাই ছড়িয়ে ছিটিয়ে আছে। সব জিনিসপত্রই অগোছালো হয়ে আছে। সোফার কুশনগুলো নিচে সিগারেটের ছাইয়ের সাথে গড়াগড়ি খাচ্ছে। কম্পিউটার ডেস্কের উপর থেকে কিবোর্ডটা নিচে পড়ে গিয়েও যায়নি, তারের সাথে লটকে আছে। বিছানার চাদর সমস্ত কুঁচকে মাঝামাঝি এসে জড়ো হওয়া দেখা যাচ্ছে ম্যাট্রেস, আর এরই মাঝে 4 হাত পা ছড়িয়ে উবু হয়ে শুয়ে আছেন আহিল ভাই। এই কি অবস্থা ঘরের? এই তাহলে ওনার ইম্পর্টেন্ট কাজের নমুনা? এটা কি সত্যি সেই গোছালো ছিমছাম সিরিয়াস মাইন্ডের আহিল ভাই ও তার রুম? আমি বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছে গিয়ে দরজাটা আরেকটু খুলতে ক্যাচ ক্যাচ করে আওয়াজ করে উঠল। সেই শব্দে আহিল ভাই মাথাটা সামান্য একটু উঠিয়ে মাদকময় চড়ানো কণ্ঠে বলে উঠলেন, কে? ও তনু, তুমি আবার এসেছো জ্বালাতে আমাকে? কতবার বলেছি আর আসবে না। তুমি শুধুই আমার কল্পনা, আর কিছু নাও। আমি তা বুঝে গেছি, আর বিশ্বাস করছি না তোমায়। যাও প্লিজ, চলে যাও, একা থাকতে দাও আমায়। নিচু স্বরে আরো কিছু বলতে বলতে আহিল ভাই আবারও মাথাটা নামিয়ে আগের মতোই পড়ে রইলেন। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম, কি হচ্ছে? আয়রা এতক্ষণ চুপচাপ আমার পিছনে দাঁড়িয়েছিল। ভাইয়ার কণ্ঠ শোনা মাত্রই এবার ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সেও আমার মতো দরজার ফাঁকা গলিয়ে মাথা ঢুকিয়ে উকি দিতে চাইল। আমি সাথে সাথেই থামিয়ে দিলাম আয়রাকে। দরজাটা টেনে বাহির থেকে লাগিয়ে দিয়ে হাঁটু মুড়ে বসলাম আয়রার সামনে।
আয়রামণি, আমরা তো চলেই এসেছি এখন ভাইয়ার কাছে, তাই না? বলো। খুশিতে আয়রার চোখ চকচক করে ওঠে, হাততালি দিয়ে ওঠে সে, গদগদ হয়ে বলে, হ্যাঁ তনয় আপ্পি, ইয়ে, আমরা চলে এসেছি। আসো যাই রুমের ভিতর। যাবো তো, কিন্তু আয়রা, তুমি তো অনেকক্ষণ অপেক্ষা করেছো ভাইয়ার জন্য, তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে যে পাখি। আহিল ভাইয়াকে সারপ্রাইজ দিব আমরা, কেমন? কিন্তু কিভাবে আপ্পি? শোনো, আমি আগের রুমে যাব, আহিল ভাইয়াকে বলবো আমি একাই এসেছি। একটু পর তোমাকে যখন ডাকবো তখন তুমি রুমে আসবে, আর আহিল ভাইয়া তোমাকে দেখে চমকে যাবে। আইডিয়াটা কেমন বলো তো? ওয়াও, দারুণ আইডিয়া তো আপ্পি। ওকে, তুমি আগে যাও, আমি ওয়েট করছি এখানে। আয়রাকে রেখে এবার আমি উঠে দাঁড়ালাম। আসলে আমি চাচ্ছিলাম না আয়রা ওর আইডল আহিল ভাইয়াকে এই অবস্থায় দেখুক। এরকম এলোমেলো আহিলকে নিশ্চয়ই এর আগে কখনো দেখেনিও। হঠাৎ করে এরকম দেখলে ওর বাচ্চা মনে চাপ পড়তে পারে। আহিল ভাইয়ের কি হয়েছে আগে সেটা জানতে হবে আমায়। আমাদের বাসা থেকে আসার সময় তো বেশ ভালোই ছিলেন, এই 2 দিনে কি এমন হয়ে গেল? আস্তে করে রুমে ঢুকে ভিতর থেকে দরজাটা আটকে দিলাম। ধীর পায়ে বিছানার কাছে গিয়ে আলতো করে আহিল ভাইয়ের পিঠে হাত দিয়ে মিহির সুরে ডাকলাম, আহিল ভাই। একই সাথে স্পর্শ আর কণ্ঠ শুনে যেন 220 ভোল্টের শক খেলো আহিল ভাই। মাথাটা তুলে আমাকে দেখেই এক লাফে বিছানায় উঠে বসলো। তনু, তুই? এটা কি সত্যি তুই? আজব, মিথ্যা হতে যাব কেন আমি? আর এই কি অবস্থা করে রেখেছেন আপনি নিজের? রুমের অবস্থাটাও একদম যাচ্ছে তাই। আর আপনি সিগারেটও খান? কই, আগে দেখিনি তো। আপনার কি হয়েছে বলুন তো, এত এলোমেলো লাগছে কেন? আমি যতক্ষণ কথা বলছিলাম আহিল ভাই এক পলকে নির্নিশেষ চেয়ে রইল আমার দিকে। আমার কথা শেষ হতেই যেন সম্বিত ফিরে পেলেন উনি। রুমের চারিদিকে একবার নজর দেখে নিয়ে যেন সেও এতক্ষণে বুঝতে পারল আসলেই তো কি অবস্থা করে রেখেছে সে। পরক্ষণেই আমার চোখে চোখ রেখে আস্তে আস্তে খাট থেকে নেমে এলো আহিল ভাই। 2 হাত চুলের মধ্যে চালান দিয়ে এলোমেলো চুলগুলোকে ঠিক করার ব্যর্থ চেষ্টা করতে করতে উনি আমার দিকে এগিয়ে আসছেন। আমি 1 পা 2 পা করে পিছাতে পিছাতে কম্পিউটার ডেস্কের সাথে এসে ভিড়লাম। অসম্ভব লাল হয়ে আছে আহিল ভাইয়ার চোখ, নাক মুখও কেমন ফোলা ফোলা। একটা 3/4 প্যান্টের সাথে পাতলা নীল টি শার্ট পরে পাহাড় সম দেহ নিয়ে আহিল ভাই যখন একদম আমার সামনে এসে দাঁড়ালেন, আমি অজানা একটা অনুভূতিতে কেমন যেন সিঁটিয়ে গেলাম। আমাকে এরকম গুটিয়ে যেতে দেখে আহিল ভাই বুঝলেন স্বাভাবিকের চেয়ে একটু বেশি আমার কাছাকাছি চলে এসেছেন তিনি। ব্যাপারটা বুঝতে পেরেই আর একটু পিছনে সরে গেলেন উনি। তারপর আচমকায় 2 হাত বাড়িয়ে আমার 2 বাহু শক্ত করে চেপে ধরে ব্যগ্র কণ্ঠে উনি এক প্রকার আর্তনাদ করে উঠলেন। তুই জানতে চাস না আমার এই অবস্থা কেন? বললে কি বিশ্বাস করবি? যদি বলি আমার এই অবস্থা শুধু তোর জন্য, তনু, বিশ্বাস করবি বল? আমি এবারে গলিবিদ্ধ হরিণীর মতো চমকে গিয়ে গভীর দৃষ্টিতে তাকালাম আহিল ভাইয়ের দিকে। ওনার চোখে যেন রাশি রাশি বেদনারা খেলাধুলো করছে। কি স্বচ্ছ কিন্তু গভীর এই চোখ আর চোখের ভাষাগুলো। সাথে সাথেই আমি আবার চোখ নামিয়ে নিলাম। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছিল না। কিছুক্ষণ নীরব থেকে আবারও মাথা তুললাম আমি। চোখ দুটিকে নাচিয়ে অবিশ্বাস্য ভঙ্গিতে জানতে চাইলাম, কি বলেন আহিল ভাই, আমার জন্য? আহিল ভাইয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার বাহু থেকে হাত সরিয়ে নিলেন। তারপর জানালা দিয়ে বাহিরের গাঢ় অন্ধকার দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, তোর জন্য। জানিস তনু, আমার জীবনে একে একে 28টি বসন্ত এসে আবার বিদায় নিয়ে চলে গেছে। আমি এখনো পর্যন্ত আমার বাগানে ফুল ফোটাতে দেইনি কোনো মেয়েকে। প্রথম 18টি বসন্ত গেল, তখন আমার বাগান পরিপক্ক হয়নি ফুলের শোভায় মণ্ডিত হওয়ার জন্য। কিন্তু গত 10টি বসন্ত কত মেয়ে আসতে চাইলো আমার জীবনে, কাউকে আমি অনুমতি দিলাম না আমার মনের বাগানে ফুল ফোটানোর জন্য। কারণ আমি অপেক্ষা করছিলাম সেই মেয়েটির, যাকে আমি আমার 13 বছর বয়স থেকে কামনা করে আসছি এক মনে। ছোটবেলায় যখন আমাদের বিয়েটা হয়, তোর বয়স ছিল মাত্র 3 বছর তনু, আর আমার 13। তখন তুই কিছু না বুঝলেও আমি অনেক কিছুই বুঝতাম, জানতাম। সেই 13 বছর বয়স থেকে আমি অপেক্ষা করে আসছিলাম তুই কবে পরিপক্ক হবি আমাকে বোঝার জন্য। আর অবশেষে যখন মনে হলো এই বুঝি বহু প্রতীক্ষার পর আমার জীবনে সেই প্রত্যাশিত বসন্তটি আসতে চলেছে, সময় এসেছে এবারে তোকে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করে সারা জীবনের জন্য আমার নামের সাথে জড়িয়ে নেওয়ার। কিন্তু
আমার গত 15 বছরের নীরব ভালোবাসা প্রকাশ করার আগেই তুই পরিষ্কার জানিয়ে দিলি তুই আমাকে চাস না। তুই এই আহিলকে চাস না, চাস না তুই এই রোবটকে। কথার মাঝখানেই মনের ক্ষোভের সজোরে দেওয়ালে একটা প্রকট ঘুষি মেরে বসে আহিল। তারপর দেওয়ালের উপর হাতটা রেখে তার উপর নিচের মাথাটা ভর করে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে চোখ বন্ধ করে। এদিকে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কান ঝাঁঝা করছে আমার। আমি কি শুনছি এগুলো? আহিল ভাই আমাকে ভালোবাসে? একটু পর খুব শান্ত গলায় আহিল ভাই আবার বলতে শুরু করে, যাকে ভালোবাসি তার মরা মুখ কি করে দেখি বলতো তনু? আমি তো তোকে জোর করে বিয়ে করতে গেলে তুই সুইসাইড করতি, তাই না? আমি এখন আর কি করতে পারি বল? আমিও তো মানুষ, আমারও মন আছে, অনুভূতি আছে, আর আমিও কষ্ট পাই। আমি রোবট নই রে। আমি চেয়েছিলাম তুই আসার আগে আগেই নিজের জীবনটা যতটা পারি গুছিয়ে নেই, প্রতিষ্ঠিত করে নেই নিজেকে, তাই সারাদিন কাজ নিয়ে পড়ে থাকতাম। তুই আসলে না হয় আমি আমার মনের অনুভূতির সব দরজাগুলো খুলে দিব, সবটা উজাড় করে তোকে ভালোবেসে ভরিয়ে দিব। জানিস তনু, সময়ের আগে তোকে আমি আমার মনের অনুভূতিগুলো জানতে দিতেও চাইনি, বয়স কম যদি বিগড়ে যাস। কিন্তু যখন মনে হলো উপযুক্ত সময় এসেছে তোকে সবটা জানাবার, তখন বুঝতে পারলাম আমি হেরে গেছি ইতিমধ্যে। আমি ব্যর্থ হলাম তোকে নিজের করে পেতে। বিয়ে নামক যেটুকু সম্পর্কই এখনো যুক্ত আছে তোর আমার নামের সাথে, ওইটুকুও তিন্নির বিয়ের পর শেষ হয়ে যাবে রে। আমি মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে থ হয়ে শুনছিলাম আহির ভাইয়ের কথা। প্রত্যুত্তরে ওনাকে কিছু বলার মতো শক্তিও আমার মধ্যে অবশিষ্ট নেই। মনে হচ্ছে আমি কোনো বিষাক্ত ঘোরের মধ্যে আছি, আর কোনোভাবে এই ঘোর থেকে বের হতে পারছি না। সম্বিত ফিরে পেলাম দরজায় নখ পড়ার শব্দে। আহিল ভাইও সচকিত হয়ে দরজার দিকে তাকালো। তার পরপরই আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে চোখের ভাষায় জানতে চাইল বাহিরে কে। দীর্ঘ সময় পর আমি এবার কথা বললাম, কাঁপা কাঁপা একদম মিহিয়ে যাওয়া কণ্ঠে বললাম, আয়রা এসেছে আমার সাথে। আপনার সাথে দেখা করার জন্য জেদ করছিল সকাল থেকে। সবার কাছ থেকে লুকিয়ে ওকে আমি নিয়ে এসেছি আপনার কাছে। তারপর দুজনে ঝটপট মিলে রুমটা যতটা গোছানো চাই গুছিয়ে ফেললাম। আহিল নিজেও পরিপাটি করে নিল নিজেকে। দরজা খুলে দিয়ে আয়রাকে দেখে নিজের কোলে তুলে নিল আহিল। যতক্ষণ এই বাসায় থাকলাম দুই ভাই বোনের খুনসুটি দেখে গেলাম চুপচাপ। আব্দুল চাচার আনা নাস্তা খেতে খেতে আহিল আয়রার বিপরীত পাশের সোফায় বসে আজ প্রথমবারের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলাম আহিল ভাইকে। আমার দিকে ধ্যান নেই ওনার, আয়রাকে নিয়ে মজা করতে ব্যস্ত আছেন। তাই নির্বিঘ্নে আহিল ভাইকে পর্যবেক্ষণ করে গেলাম আমি। রাত প্রায় 9টা। আমি আয়রাকে তাড়া দিলাম, এবার যেতে হবে। আয়রা কিছুতেই আসতে চাইছে না আহিলকে ছেড়ে। আহিল ভাই বলল, থাক না আর কিছুক্ষণ। না আহিল ভাই, বললামই তো বাসায় না বলে এসেছি, সবাই তো চিন্তা করবে। আপনি বরং চলে আসুন না একেবারে, তাহলেই তো আয়রা আর ঝামেলা করবে না। না, আজ না, কাজ শেষ হয়নি আমার এখনো। 2 দিন পর যাচ্ছি আমি ওই বাসায়। আসার সময় আর রিকশায় করে আসতে হলো না, কারণ আহিল ভাই এই রাত্রিরে আমাদের একা ছাড়তে চাইলেন না। আহিল ভাইয়ের বাইকে করে যাচ্ছি বাসায় এখন। আহিল ভাইয়ের কোমর জড়িয়ে ধরে আহিল পিছনে বসেছে আয়রা, আয়রার পিছনে আমি। যদিও আমি বাইকে আসতে চাইনি, কখন কি আবার দেখে ফেলে বলা তো যায় না, কিন্তু আহিল ভাই আশ্বস্ত করলো বাসার বেশ কিছু আগেই আমাদের তিনি নামিয়ে দিবেন, চিন্তার কিছুই নেই। অর্ধেক রাস্তায় আসতেই শীতে আমার শরীর শিরশির করতে শুরু করেছে। এই কিছুদিনে শীত একদম জাঁকিয়ে বসেছে যেন। যখন বাসা থেকে বেরিয়েছিলাম এত বেশি শীত ছিল না, তাই সোয়েটার নেওয়ার কথাও মাথায় আসেনি। আর এখন একে তো রাতের বেলা, আবার বাইকে চড়াতে শাঁসা করে বাতাস বয়ে যাচ্ছে শরীরের উপর দিয়ে। দাঁতে দাঁত ঠকঠক করতে করতে বললাম, আহিল ভাইয়া একটু আস্তে চালান প্লিজ। শীতের চোটে আমার কথা একজন মুমূর্ষ রোগীর মতো শোনালো। কি কারণে আস্তে চালাতে বলেছি কারণটা না বললেও যে কেউ বুঝে যাবে আমার বর্তমান অবস্থাটা। বাইকের গতি কমাতে কমাতে কিছু দূর গিয়ে থেমে গেল বাইকটা। আহিল ভাই বাইক থেকে নেমে নিজের গায়ের মোটা ভারী জ্যাকেট আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা গায়ে জড়িয়ে বস। না না লাগবে না, আমার অত শীত লাগছে না, বাইক একটু আস্তে চালালেই হয়ে যাবে। আহিল ভাইয়া চোখ লাল করে বেশ কড়া সুরে একটা ধমক দিয়ে বললেন, তোকে গরম করার জন্য দিচ্ছি না এটা, তুই এটা গায়ে দিলে 2 পাশ থেকে বাতাসটা কম আসবে, আয়রার শরীরে বাতাসটা লাগবে না আর।
আমি বিনা বাক্য ব্যয়ে জ্যাকেটটা নিয়ে এবার নিচের গায়ে জড়িয়ে নিলাম। তর্ক করে লাভ নেই, শুধু শুধু এই রোবট মার্কা লোকটার সাথে। কিন্তু এ কি, জ্যাকেটটা কোনোভাবেই ঠিকঠাক করে পরতে পারছি না। এক হাত জ্যাকেটে ঢোকাচ্ছি তো অন্য হাত খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ অনবরত চেষ্টা করেও যখন পারছিলাম না, তখন চোখ তুলে আহিল ভাইয়ের দিকে তাকালাম অসহায় দৃষ্টিতে। দেখি উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। আমি এবার বেশ লজ্জা পেয়ে গেলাম। এ বাবা, উনি তাহলে এতক্ষণ আমার এই অপারগতায় মনোসংযোগ করে দেখছিলেন। অবশেষে আহিল ভাইয়ার সহযোগিতায় জ্যাকেটটা পরে নিতে পারলাম। এদিকে বাইক স্টার্ট দিতেই আয়রার চোখ গিয়ে পড়ল রাস্তার ওপারে ভ্যানের উপরে থাকা গরম গরম ভাপা ওঠা পিঠার দিকে। অমনিও আহিলের টি শার্ট ধরে টানাটানি শুরু করে দিল ভাপা পিঠে কিনে দেওয়ার জন্য। আসলে বাইক থামানোর সাথে সাথে আমার চোখ গিয়েছিল মজাদার ওই ভাসমান পিঠার দিকে। কিন্তু আহিল ভাইয়ের চোখ রাঙানি আর বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে ভেবেই আমি চুপ ছিলাম। এখন আয়রার বায়না দেখে আবারও আমার লোফাতুর মনটা জেগে উঠল। মনে মনে ভাবছিলাম, ইস, যদি খেতে পারতাম। আমাকে আশ্চর্যজনকভাবে অবাক করে দিয়ে আহিল ভাইকে দেখলাম হনহন করে পিঠার ভ্যানের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিন্তাও করতে পারিনি আহিল ভাইয়া এত সহজেই মেনে নেবে এভাবে রাস্তার পাশের খাবার খাওয়ার ব্যাপারে। একটু পর দুহাতে দুটো ঠোঙা নিয়ে ফিরে আসলেন তিনি। আমি আর আয়রা পিঠা খেলাম, আর এই সময়টাতে উনি রাস্তার এদিক সেদিক পায়চারি করছিলেন আর ঘড়ি দেখছিলেন বারবার। বাসার থেকে একটু দূরে থাকতেই আহিল ভাইয়া নামিয়ে দিলেন আমাদের। আমাকে একপাশে সরিয়ে এনে নিচু গলায় বললেন, তনু, আমি সাময়িকভাবে ভেঙে পড়েছি ঠিকই, কিন্তু নিজেকে আবার সামলেও নিব। তুমি আমাকে যেভাবে এসে দেখেছো ওইটা ভুলে যাও। আমার মা যেন কিছুতেই জানতে না পারে আমি নেশাপানি করছি ওখানে গিয়ে। প্লিজ তনু, মাকে কিছু বলো না যেন। আপনি কোনো চিন্তা করবেন না আহিল ভাইয়া, খালামণিকে আমি কিচ্ছু বলবো না। আর কিভাবে বলবো বলুন তো? আমি যে আপনাদের বাসায় গিয়েছি এটা তো আর কেউ জানে না। ও তাই তো। কিন্তু একটা কথা আহিল ভাই, আপনাকে সব সময় অনুভূতিহীন একটু রোবটের মতোই দেখি আমি অভ্যস্ত। একটা সামান্য মেয়ের জন্য এভাবে ভেঙে পড়া আপনাকে মানায় না। প্লিজ এতটা নাজুক হবেন না, প্লিজ ভাইয়া। আহিল মুচকে হাসলো। সামান্য মেয়ে? হুঁ, আচ্ছা বাদ দে। রোবট আরো কঠিন রোবট হয়ে যাবে খুব শীঘ্রই, দেখে নিস। যা, এখন রাত বাড়ছে। আহিল ভাইয়ের জ্যাকেটটা ফেরত দিয়ে আয়রার হাতটা ধরে বাসার দিকে হাঁটা দিলাম। আহিল ভাই কি স্প্রে ইউজ করে কি জানি, ওনার গায়ের গন্ধটা অসম্ভব রকম ঘোর লাগানো। মনে হচ্ছে জ্যাকেটটা আমি এখনো গায়ে দিয়ে রেখেছি। একদম বাসার সামনাসামনি এসে পেছন ফিরে তাকালাম একবার। আহিল ভাই বাইকের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে এদিকেই চেয়ে আছেন। সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বাসার গেটের ভিতরে ঢুকে গেলাম। ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই করছে। কে কি জিজ্ঞেস করে এসব ভাবতে ভাবতে দুরু দুরু মনে কলিং বেল বাজালাম। সাইকা এসে দরজা খুলে দিল। অবাক করার ব্যাপার হলো ও একবারও জিজ্ঞেস করলো না আমরা এতক্ষণ কোথায় ছিলাম, বরং আমি আর আয়রা ঘরের ভিতর ঢুকতেই দরজাটা বন্ধ করে দিয়ে ও চলে গেল। আস্তে আস্তে ড্রয়িং রুমের সামনে এসে দাঁড়ালাম। বাসার সবাই প্রায় উপস্থিত আছে এখানে। আমি আসার পর তাদের মধ্যে কেউ আমার দিকে এক নজর তাকালো, আবার কেউ বা তাকালো না। সবার মুখই কেমন থমথমে, এমনকি দুষ্টু শুভ পর্যন্ত মুখ মলিন করে বসে আছে সোফার এক কোণে। আমার মাথায় কিছুই ঢুকছিল না। এই অল্প সময়ের ব্যবধানে কি এমন হয়ে গেল যে সবাই এমন মুখ করে বসে আছে যেন এটা কোনো মরা বাড়ি। বিস্তারিত জানতে আমি সাইকাকে অনুসরণ করে ওর রুমে ঢুকে গেলাম। সাইফার অগোছালো দীর্ঘ বর্ণনার পর যতটুকু বুঝলাম তা হলো, সন্ধ্যার দিকে ছোট ফুবির ড্রয়িং রুমে সবাইকে উপস্থিত করিয়ে সেখানে আহিল ভাই আর আমার ব্যাপারটা তুলেছেন। সেই গোল মিটিং এ অনুপস্থিত ছিলেন শুধু আমার আপু। তিনি কোনো একটা কাজে বাহিরে ছিলেন। আমি আত্মহত্যার মতো এমন বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি, অথচ ওনাকে কেউ এটা ইনফর্ম করেনি। এটাই ছিল ছোট ফুপির ক্ষোভ। এক কথায় দুই কথায় কথা বাড়তে বাড়তে একসময় ছোট ফুপি আমার আম্মুকে বেশ অপমান করেন। কেমন মেয়ে জন্ম দিয়েছেন ছোট ভাবি, এই বয়সে এত বড়দের কথা শুনবে না, নিজের মর্জি মতো চলবে। এমন একটা প্রতিষ্ঠিত ছেলেকে পায়ে ঠেলে যে আত্মহত্যা করছে, ছি ছি ছি। দেখেন গিয়ে কোথায় কোন ছেলের সাথে পীড়িত করে বসে আছে। আমার ছোট ফুপির মুখ চলে একদম চরকির গতিতে। একবার কথা শুরু করলে আর থামাথামির নাম থাকে না। ওনার সাথে কথাই পারেন এমন মানুষ এখনো জন্মায়নি আমাদের এই বাড়িতে। আজকেও তার মুখ কেউ থামাতে পারছিলেন না।
এদিকে ছোট ফুপির এসব ধারালো ধারালো কথা শুনে মা একসময় কেঁদে ফেলেন, লজ্জায় আর অপমানে। ঘটনাটা সেখানেই হয়তো থেমে যেত, কিন্তু ঠিক সময়ে আব্বু চলে আসেন বাসায়। আম্মুকে কাঁদতে দেখে ওনার মাথা গরম হয়ে যায়। অনেক চিল্লাচিল্লি করেন তিনি বাসার সবার সাথে। সব শেষে উনি জানতে চান তনয়ের ব্যাপারটা সেদিনের পর ক্লোজ হয়ে গিয়েছিল। আবার নতুন করে এই কাহিনী তুলেছে কে? যখন জানতে পারেন সোহিলী খালামণির কাছ থেকেই জেনেছে সবটা ছোট ফুপি, তখন রাগের মাথায় আব্বু সোহিলী খালামণিকে ইচ্ছে মতো অপমান করে বসেন। আমার মেয়ে ছাড়া দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই আপনার ছেলের জন্য সোহিলী আপা? আপনি এখনো তনয়ের পিছনে পড়ে আছেন যে? আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? আপনাদের জন্য আমার মেয়েটা মরতে বসেছিল। মরতে? এবার তো একটু ক্ষমা দেন, আর আশায় না থেকে ছেলের বিয়ের ব্যবস্থাটা করেন অন্য কোথাও। আব্বুর কাছ থেকে যাচ্ছে তাই ভাবে অপমানিত হওয়ার পর সোহিলী খালামণি আর নিজেকে ঠিক রাখতে পারেনি। অনাকাঙ্ক্ষিত এই অপমানে একটু আগে বেহুশ হয়ে পড়ে যান তিনি। এখনো জ্ঞান ফেরেনি তার। ডাক্তার ডাকা হয়েছে ইতিমধ্যে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম সবটা শুনে। আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে এত বড় ঝড় হয়ে গেছে আমার পরিবারে। নিজেকেই এখন সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে। আমার জন্যই তো এসব হলো। সোহিলী খালামণির জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার। আমাকে তিনি নিজের মেয়ের মতো করেই দেখেন, আদর করেন, আর আমার কারণেই আজ এত বাজেভাবে অপমানিত হলেন তিনি। লজ্জা আর অপরাধ বোধে ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে আমার। রাত 2টার বেশি কিছু বাজে। কারোর চোখে ঘুম নেই, যে যার মতো করে মনমরা হয়ে বসে আছে। এরই মধ্যে একটু স্বস্তির বিষয় হলো একটু আগেই সোহিলী খালামণির জ্ঞান ফিরে এসেছে। এদিকে সোফার উপরে গা এলিয়ে দিয়ে অনুতপ্ত মুখে আব্বু বসে আছেন। মাথা ঠান্ডা হওয়ার পর উনি হয়তো এখন বুঝতে পারছেন রাগের মাথায় কত বড় ব্লেন্ডার তিনি করে ফেলেছেন। এতদিনের পারিবারিক সম্পর্ক সোহিলী খালামণির সাথে, আর সেটা এক নিমেষেই একদম ছিন্ন ভিন্ন করে ফেলেছেন তিনি। কিছুক্ষণ যাবৎ একটানা কলিং বেল বেজে যাচ্ছে। এই রাতের বেলায় মনে হচ্ছে কেউ ঝড়ের বেগে এসে পাগলের মতো কলিং বেল বাজিয়ে চলেছে। হাতে একদম সময় নেই তার। কেউই উঠে গিয়ে দরজা খোলার ব্যাপারে ইন্টারেস্ট দেখালো না। অবশেষে আমিই গেলাম। এত রাতে কি আসতে পারে? দরজার কি হলে চোখ রেখে দেখলাম দরজার বাইরে আহিল ভাই উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে আছে। কখন দরজা খুলবে আর তিনি ভিতরে আসবেন সেই অপেক্ষায়। আহিল ভাইকে দেখেই আমার বুকটা ধক করে উঠল। তার মানে খালামণি ইতিমধ্যে ফোন করে আহিল ভাইকে সমস্ত কিছু বলে দিয়েছে। আহিল ভাই নিয়ে যেতে এসেছেন এই বাড়ি থেকে আয়রা আর খালামণিকে। কিন্তু একবার এই বাসা থেকে তারা চলে গেলে তো এই ভুল বোঝাবুঝির অবসান আর কোনো দিনই হবে না, বরং দূরত্ব